মেডিলজির জিএসটির ফ্রি কোর্সের আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি আছি মোহাম্মদ মঈনুদ্দিন রিয়াদ, পড়াশোনা করতেছি ঢাকা মেডিকেল কলেজে থার্ড ইয়ারে। তো চলো আজকে আমরা বায়োলজি রিলেটেড দুটো চ্যাপ্টার সলভ করব। দুটো চ্যাপ্টার হচ্ছে বায়োলজির মোস্ট ইম্পর্টেন্ট দুটো চ্যাপ্টার। চ্যাপ্টার 8 মানবদেহের সমন্বয় ও নিয়ন্ত্রণ এবং চ্যাপ্টার 10 অর্থাৎ মানবদেহের প্রতিরক্ষা। তো ক্লাসটা শুরু করার আগে তোমাদের সাথে ছোট্ট দুটা কথা বলবো। প্রথম যে কথাটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে, তোমরা অলরেডি জানো এই যে জিএসটি, এই যে পরীক্ষাটা আগামী মাসে অনুষ্ঠিত হবে, এইটা কিন্তু এই বছর ভর্তি পরীক্ষার সর্বশেষ কম্পিটিটিভ এক্সাম। তাহলে একটা সেট কিন্তু তোমার লাগবেই। তো তোমার প্রিপারেশনটা কিন্তু তেমনই হওয়া উচিত। তো এই জন্য আমি বলবো যে যতগুলা ক্লাস হচ্ছে সবগুলো অনেক মনোযোগ দিয়ে করবা। ওকে, আর আমি ট্রাই করবো ইনশাল্লাহ এমসিকিউগুলোকে সলভ করে দিয়ে এমসিকিউ এর আলোকে যতগুলো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন করা যায় সেগুলোকে সলভ করে দেওয়ার। কারণ এই মোমেন্টে চ্যাপ্টার ধরে পড়ানো খুবই টাফ, তোমাদের ধৈর্য থাকবে না। তাই আমরা প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলোকে সলভ করে দেবো ইনশাল্লাহ খুব সুন্দর মতো করে। আর সেকেন্ড যে কথাটা বলবো সেটা হচ্ছে, জুওলজির উপরে আমার মেডিলজির ইউটিউব চ্যানেলে একটা প্লেলিস্ট বানানো আছে এবং ওই প্লেলিস্টের একটা ইম্পর্টেন্স হচ্ছে চ্যাপ্টারগুলার ইম্পর্টেন্ট টপিককে ইউটিলাইজ করা হয়েছে অনেক ছোট করে, 5 থেকে 7 মিনিটের ভিডিও। তো তোমাদের যদি জুওলজির কোনো টপিকে প্রবলেম থাকে, মেডিলজির ইউটিউব চ্যানেলে আমার প্লেলিস্টটাতে গিয়ে সলভ করে আসতে পারো এবং ওই প্লেলিস্টে তোমার কোনো সময় কিন্তু নষ্ট হচ্ছে না, কারণ 5 থেকে 7 মিনিটের ভিডিও হবে। তো চলো বাড়তি কথা রাখি, আজকে আমরা পড়া শুরু করি। আমরা আজকে জিএসসির সাজেশন ক্লাস সমন্বয় নিয়ন্ত্রণ ও মানবদেহের প্রতিরক্ষা দুইটা পড়ব। আমরা শুরু করতেছি চ্যাপ্টার 8 দিয়ে সমন্বয় ও নিয়ন্ত্রণ। তো আমরা প্রিভিয়াস ইয়ারে কোয়েশ্চেন সলভ করব, বাট টেনশনের কিছু নেই। ইনশাল্লাহ এই কোয়েশ্চেন সলভের ভেতর দিয়ে দেখবা তোমার একটা কমপ্লিট রিভিশন হয়ে গেছে এবং এটা যদি তুমি লাস্ট পর্যন্ত ক্যারি করতে পারো, ইনশাল্লাহ আমি অ্যাসিওর করতে পারি এখান থেকে আসে এমসিকিউগুলো তুমি অবশ্যই পারবা। ওকে, তো চলো আমরা কথা না বাড়িয়ে পড়া শুরু করি। দেখো কঠিন কোয়েশ্চেনে কি বলছে, মানব মস্তিষ্কের সবচেয়ে বড় অংশের নাম কি? তাহলে এই যে মস্তিষ্ক, ইংলিশ নাম কি বলো? ব্রেইন। ওকে, এই ব্রেনের সবচেয়ে বড় পার্ট কোনটা? আমরা জানি ব্রেনের 3টা পার্ট থাকে, ফরব্রেন, মিড ব্রেন আর হাইন্ড ব্রেন, 3টা পার্ট আছে। ওকে, এখন এই যে ফরব্রেন, এই ফরব্রেনের আবার 3টা অংশ আছে। একটার নাম সেরেব্রাম, একটার নাম থ্যালামাস, আর একটার নাম হলো হাইপোথ্যালামাস। আমি ফার্স্ট ওয়ার্ডগুলো লিখলাম, সেরেব্রাম, থ্যালামাস এবং হাইপোথ্যালামাস। হ্যাঁ, হাইপোথ্যালামাস। এবং হাইন্ড ব্রেনেরও 3টা পার্ট থাকে, একটার নাম হলো মেডুলা, একটার নাম পন্স, আর একটার নাম হচ্ছে আমরা বলে থাকি কি বলতো, সেরেবেলাম। এই যে এটার নাম সেরেব্রাম, এটার নাম হলো সেরেবেলাম। ওকে, তো এটা লিখে দিই সেরেব্রাম। ওকে, তাহলে এখন একটু জিনিস মনে রাখো, আমরা ব্রেইনে যা দেখতে পাই, আমরা ব্রেন বললে এমন একটা ছবি ভেসে ওঠে না? যদি তুমি ল্যাটারালি দেখো এরকম একটা ছবি, তাই না? আর যদি তুমি সামনে দিয়ে দেখো তাহলে এরকম একটা ছবি। এই যে এটা হলো আমাদের ব্রেন। ওকে, তো এই যে ব্রেনের যে বড় অংশটা দেখতে পাচ্ছ, বড় অংশ বলতে আমি কোনটাকে ইন্ডিকেট করছি? এই যে এই বড় অংশটা, এই যে বড় অংশটা, এই পুরাটাই কিন্তু সেরেব্রাম। এই পুরাটা কি বলতো? সেরেব্রাম। এবং মজার ব্যাপার হচ্ছে ব্রেনের 80% হচ্ছে সেরেব্রাম। কত পার্সেন্ট? 80%। তাহলে 100 ভাগের 80 ভাগই হলো ফরব্রেনের সেরেব্রাম। তাহলে সবচেয়ে বড় অংশ কোনটা হবে বলতো? সেরেব্রাম হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। ওকে, তো চলো আমরা পরবর্তী কোশ্চেনে চলে আসি। একটা প্রাপ্তবয়স্ক মানুষের মস্তিষ্কে নিউরনের সংখ্যা কয়টা? এই কোশ্চেনটা একটা মুখস্থ কোশ্চেন, বাট এইটা থেকে আমি অনেক কিছু বার করতে পারি। খেয়াল করো তো, নিউরনের সংখ্যা কয়টা এটা তোমরা মুখস্থ করবা, 10 বিলিয়ন। আচ্ছা বলো তো 1 বিলিয়ন সমান কত? 1 বিলিয়ন সমান 100 কোটি। কত কোটি? 100 কোটি। এখন 100 কোটি, আচ্ছা কোটি। এখন নিউরন নিয়ে আমাদের কি জানতে হবে বলো তো? নিউরনটা হচ্ছে ব্রেনের কার্যকরী একক। তাহলে আমরা চ্যাপ্টার পড়তেছি 8 হচ্ছে ব্রেন। ব্রেনের কার্যকরী একক কি? নিউরন। ব্রেনের কার্যকরী একক কি? নিউরন। এবং নিউরনের একটা বৈশিষ্ট্য আছে, সেটা হলো এ স্ববিভাজিত হইতে পারে না, স্ববিভাজনে অক্ষম। বিভাজনে কি হবে বলতো? অক্ষম। এখন কোশ্চেন হলো যে নিউরন কেন বিভাজন হইতে পারে না? কারণ নিউরনে একটা অর্গানেলস থাকে না, সেটার নাম হলো সেন্ট্রিওল। কি থাকে না বলতো? সেন্ট্রিওল। তাহলে নিউরন কিন্তু বিভাজিত হইতে পারবে না। তাহলে
এই বিভাজনের কাজটা, এই সংযোগের কাজটা কে করে? এটার জন্য একটা স্পেশাল সেল থাকে, ওইটার নাম হচ্ছে নিউরোগ্লিয়া। ওইটার নাম কি বলতো? নিউরোগ্লিয়া। এখন নিউরোগ্লিয়া কি বলতো? এই যে নিউরোগ্লিয়ার ওয়ার্ডের ভেতরে তার নামটা আছে। এই নিউরো মানে নিউরনের পার্ট, আর গ্লিয়া মানে আঠা। তার মানে কি এটা আঠার মতো লেগে থাকে, এবং এইটা কিন্তু স্ববিভাজনে সক্ষম হয়, এবং এটা অন্যান্য কাজগুলো সংঘটিত করতেছে। ওকে, তাহলে কিন্তু আমরা নিউরন সম্পর্কে একটা ভালো আইডিয়া জেনারেট করে ফেললাম, যেটা আমাদের জানতে হবেই হবে। ওকে, এখন আসো নেক্সট কোয়েশ্চেনে চলে আসি। সেটা হচ্ছে বহিঃখরা গ্রন্থি। এখন বলো তো গ্রন্থি মানে কি? গ্রন্থি শব্দ তার ইংলিশ নাম হলো গ্ল্যান্ড। গ্ল্যান্ড মানে হলো যেটা কোনো কিছু সিক্রেট করে। কি করে? সিক্রেট করে, মানে নিঃসরিত করে। তার মানে গ্রন্থি হতে কোনো কিছু নিঃসরিত হবে। এই নিঃসরণের উপর ভিত্তি করলে গ্রন্থিকে আমরা দুটা ভাগে ভাগ করি। একটা হলো বহিঃখরা গ্রন্থি, আরেকটা হলো অন্তঃখরা গ্রন্থি। এই অন্তঃখরা গ্রন্থি থেকে হরমোন খরিত হয়। কি খরিত হয়? হরমোন খরিত হয়, যা রক্তের মাধ্যমে প্রবাহিত হয়। আর বহিঃখরা গ্রন্থি থেকে এনজাইম খরিত হয়। আর এই এনজাইমগুলো কিসের মাধ্যমে প্রবাহিত হয়? ডাক্ট বা নালীর মাধ্যমে পরিবাহিত হয়। বুঝতে পারছো? তাহলে আমাকে বলছে বহিঃখরা গ্রন্থি কোনটা, তাহলে আমাকে চিনতে হবে যে কোনটা এনজাইম ক্ষরণ করে সেটাই বহিঃখরা গ্রন্থি, আর যেটা হরমোন ক্ষরণ করে সেটা অন্তঃখরা গ্রন্থি। আচ্ছা বলো তো, আমরা যে চ্যাপ্টার 8 পড়তেছি, এখানে আমরা কোন গ্রন্থিটা পড়বো? আমরা অন্তঃখরা গ্রন্থি পড়বো। তাহলে চ্যাপ্টার 8 যে অর্গানেলসগুলো আছে, যেমন পিটুইটারি গ্রন্থি, থাইরয়েড গ্রন্থি, হাইপোথ্যালামাস, সুপ্রারেনাল গ্রন্থি, সবগুলো কি হবে বলো তো? অন্তঃখরা গ্রন্থি হবে। ওকে, তাহলে থাইরয়েড থেকে যে থাইরক্সিন হরমোন খরিত হয়, এটা একটা হরমোন, তাহলে এটা অন্তঃখরা গ্রন্থি। পিটুইটারি থেকে এডিএস অনেক হরমোন খরিত হয়, তাহলে এটা অন্তঃখরা গ্রন্থি। অ্যাড্রেনাল সুপ্রারেনাল গ্রন্থিরই একটা নাম। বাট অগ্নাশয়, আমি এর আগের একটা চ্যাপ্টারের ক্লাস নিয়েছিলাম, চ্যাপ্টার 3, 6 এবং 7। তো সেইখানে আমি বলে দিয়েছিলাম মানবদের 4টা মিশ্র গ্রন্থি আছে। কয়টা? যদি একটা অর্গান অন্ত এবং বহি দুইটা একসাথে ক্ষরণ করে তখন তাকে বলে মিশ্র গ্রন্থি। এবং মিশ্র গ্রন্থির উদাহরণ কি কি ছিল? অগ্নাশয়, যকৃৎ, শুক্রাণু ও ডিম্বাণু। ওকে, তাহলে এই 4টা হলো মিক্স গ্রন্থি। তার মানে এরা বহিঃখরা হিসেবে কাজ করে, অন্তঃখরা হিসেবে কাজ করে। তাহলে অগ্নাশয়টা আছে না এখানে, তাহলে অগ্নাশয় কিন্তু বহিঃখরা গ্রন্থির অন্তর্ভুক্ত। ওকে, আশা করি বুঝতে পারছো। আমরা নেক্সট কোশ্চেনে চলে আসবো। নেক্সট কোশ্চেনে বলছে হাইপোথ্যালামাস নিঃসৃত হরমোন। আচ্ছা, এই হরমোনটার নাম কি হবে? এখন বলো তো, হাইপোথ্যালামাস থেকে কি কি হরমোন খরিত হয়, তুমি এটাও পড়তে পারো, অথবা পিটুইটারি থেকে কি কি হরমোন খরিত হয় এটাও পড়তে পারো। তো তোমার যেটা মন যায়। তো আমি কি করছি, আমি পিটুইটারি থেকে যেগুলা ক্ষরণ হয় সেগুলো আমি মুখস্থ রাখি, তাহলে বাকি যেগুলা ক্ষরণ হবে সেগুলো কোথা থেকে হবে? হাইপোথ্যালামাসই হবে। তো আমি কিভাবে মনে রাখতাম দেখো, আমি পিটুইটারিটা মনে রাখতাম। পিটুইটারি থেকে খরিত হরমোন, পিটুইটারি। আচ্ছা, পিটুইটারি থেকে কি কি হরমোন খরিত হয়? পিটুইটারি গ্রন্থি থেকে। তোমরা আগে পিটুইটারিটা একটু দেখো। পিটুইটারিতে এরকম একটা গ্রন্থি, দেখো তো, একটা একটা থলি না, এটাকে আমরা বলি অগ্রপ্রকোষ্ঠ, এটাকে বলি পশ্চাৎ প্রকোষ্ঠ। তো অগ্র থেকে খরিত হয় হচ্ছে 6 ধরনের হরমোন। কিভাবে মনে রাখতাম? অগ্র থেকে যে 6 ধরনের হরমোন খরিত হয় এটা আমি এভাবে মনে রাখতাম, যে থাই, ফল, বৃদ্ধি, পেলে, লুফে আনে পোলাপান। লুফে পেলে, লুফে আনে পোলাপান। ওকে, মোটামুটি হয়ে গেছে পোলাপান। এখান থেকে মনে রাখবা কিভাবে, দেখো, এই থাইতে হলো থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। ফতে হলো ফলিকল স্টিমুলেটিং হরমোন, আর লতে হলো লুটিনাইজিং হরমোন। ওকে, বৃদ্ধিতে হলো গ্রোথ হরমোন, গ্রোথ হরমোনেরই অপর নাম হলো সোমাটোট্রপিন হরমোন। কি নাম? সোমাটোট্রপিন হরমোন। ওকে, আর পতে হলো প্রোল্যাকটিন হরমোন, প্রোল্যাকটিন হরমোন। আচ্ছা, তাহলে আমাদের কিন্তু 1, 2, 3, 4, 5। আচ্ছা, আরেকটা হলো তুমি মনে রাখতে পারো প্রোল্যাকটিন হরমোন, সোমাটোট্রপিন, আরেকটা হচ্ছে অ্যাডরিনোকর্টিকোট্রপিক হরমোন। আচ্ছা, আনে, ওই আনে দিয়ে মনে রাখবা হচ্ছে থাইফল বৃদ্ধি পেলে লুফে আনে, আনেতে হলো অ্যাডরিনোকর্টিকোট্রপিক হরমোন। তাহলে আমরা কিন্তু 6 রকম হরমোন পেয়ে গেলাম। এটা কোথা থেকে? অগ্র প্রকোষ্ঠ থেকে খরিত হচ্ছে, পিটুইটারি। আমরা পিটুইটারি পড়তেছি। এখন আসো পশ্চাৎ প্রকোষ্ঠ থেকে কি কি খরিত হয়, এটা আমি মনে রাখতাম ভুয়া দিয়ে। কি দিয়ে? ভুয়া দিয়ে। এই এতে হলো এডিএইচ,
ওতে হলো অক্সিটোসিন, অক্সিটোসিন, আর হচ্ছে ভিতে হলো ভ্যাসোপ্রেসিন, ভ্যাসোপ্রেসিন। তাহলে এই যে আমি তিনটা বললাম, এটাও কিন্তু পিটুইটারি থেকে খরিত হচ্ছে। কোথা থেকে? পশ্চাৎ। তাহলে আমার যে কোশ্চেনটা বলা হয়েছিল যে হাইপোথ্যালামাস থেকে নিঃসৃত হরমোন, তাহলে আমি যদি পিটুইটারিগুলো জানি, ওটাকে বাদ দিয়ে দিই, তাহলে হাইপোথ্যালামাস হয়ে যাবে। তাহলে এখন দেখো তো, ফলিকুলার স্টিমুলেটিং হরমোন আমি কিন্তু এখানে পড়ে আসছি, এই দেখো ফলিকুলার স্টিমুলেটিং হরমোন। এরপরে দেখো এডিএইচ হরমোন, এটাও কিন্তু আমি পড়ে আসছি, এই দেখো এডিএইচ হরমোন। তারপরে দেখো থাইরয়েড রিলিজিং হরমোন, আরেকটা হলো সোমাটোট্রপিন হরমোন। দেখো তো আমরা কি পড়ছি? সোমাটোট্রপিন হরমোনটা পড়ছি না? এই যে দেখো সোমাটোট্রপিন হরমোন, এই যে সোমাটোট্রপিন হরমোন STH। আমরা কিন্তু TSH পড়ছি, TRH পড়ি নাই, তার মানে এইটা হলে সঠিক ছিল। তো এটা তো নাই, এটা তো আছে, TRH তো হবে না। তাহলে আমাদের কোনটা অ্যান্সার হবে বলো তো? আমাদের অ্যান্সারটা কিন্তু হবে এই যে এটা TRH, কারণ এটাও কিন্তু গ্রোথ হরমোনেরই অপর নাম, যেটা হচ্ছে অগ্র যে পিটুইটারি গ্রন্থি ওকা বা প্রকোষ্ঠ, সেখান থেকে খরিত হচ্ছিল। ওকে, তো চলো আমরা, এটা ভুল দেওয়া আছে, এটার অ্যান্সার হবে হলে এটা। ওকে, আসো পরের কোশ্চেনে চলে আসি, সেটা দেখি কি বলছে। দেখো কোশ্চেনটা খুব ইজি, কনজাংটিভাতে জীবাণু মুক্ত করে। আচ্ছা বলো তো ভাইয়া, কনজাংটিভাটা কি? চোখের এই যে এই জায়গাটাতে উপপল্লব বলে একটা অংশ আছে, তাই না? এইটার নামই হলো কনজাংটিভা। ওকে, তো এই কনজাংটিভাকে জীবাণুমুক্ত রাখতে হবে, তাহলে এটা হচ্ছে চোখের বাইরের একটা অংশ। তো আমাদের এই যে এক্সটার্নাল যে অর্গানগুলো থাকে, বা যে চোখের কাছাকাছি, মুখের কাছাকাছি, কানের কাছাকাছি, সবগুলোকে প্রোটেকশন দেওয়া লাগে। তো যেখানে লালা বা ক্ষরণের ব্যাপার থাকে, সেই জায়গাটাকে জীবাণুমুক্ত করে রাখে হলো লাইসোজাইম। সেই জায়গাটাকে জীবাণুমুক্ত করে রাখে কে? লাইসোজাইম। এই লাইসোজাইম কোথা থেকে খরিত হয় বলো তো? লাইসোসোম থেকে। লাইসোসোম, লাইসোসোমে প্রায় 40 থেকে 50 ধরনের এনজাইম থাকে। তার ভিতরে এই লাইসোজাইমটা হচ্ছে একটা স্পেশাল এনজাইম, যেটা কনজাংটিভাকে জীবাণুমুক্ত রাখতেছে। তাহলে অ্যান্সার কি হবে বলো তো? লাইসোজাইম হবে আমাদের অ্যান্সার। আসো নেক্সট কোশ্চেন, আইরিসের কেন্দ্রীয় ছিদ্রকে কি বলে? আইরিসের কেন্দ্রীয় ছিদ্রের জন্য আমাকে একটা চোখের ছবি আঁকাইতে হবে। দেখো এই যে মায়াবী রূপবতী একটা চোখ, বাহ কত সুন্দর হয়েছে। দেখো চোখের ভিতরে আমাদের এই যে কালো অংশের ভিতরে দেখবো একটু মনির মতো অংশ থাকে, তাই না? এই যে সেই অংশটা, ধরো এটা আঁকালাম, এই চারদিকে অনেকগুলা পেশি থাকে। চারদিকে কি থাকে? অনেকগুলা পেশি থাকে। এই পেশিটার নাম হচ্ছে আইরিশ। এই পেশিগুলোর নাম কি? আইরিশ। এই আইরিশ কি করে? সংকোচন বা প্রসারণের মাধ্যমে এই ছিদ্রকে ছোট অথবা বড় করে। তাহলে এই ছিদ্র, এটা একটা ছিদ্র না, যার ভিতর দিয়ে কতটুকু আলো যাবে এটা নিয়ন্ত্রিত হচ্ছে। এই ছিদ্রটার নামই হচ্ছে ভাইয়া পিউপিল। এই ছিদ্রটার নাম কি বলতো? পিউপিল। তাহলে পিউপিলের ভিতর দিয়ে আলো প্রবেশ করছে, বাট এই জিনিসটাকে নিয়ন্ত্রণ করছে অ্যাকচুয়ালি ভাইয়া আইরিশ। তাহলে আইরিশ কেন্দ্রীয় ছিদ্রকে কি বলে? পিউপিল বলে। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এখন পরবর্তী প্রশ্ন ভাইয়া, আমাদের চোখে কত রকম মাসেল থাকে? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ওকে, তো চলো আমরা এই জিনিসটা একটু বুঝি। আমাদের চোখে মাসেল, চোখের মাসেল, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, চোখের মাসেল। ওকে, চোখে দুই রকম মাসেল থাকে, একটা হলো ইন্ট্রিনসিক, ট্রিনসিক, এটা খুবই ইম্পর্টেন্ট ভাইয়া, আর একটা হলো এক্সট্রিনসিক। কি বললাম? এক্সট্রিনসিক। এখন খেয়াল করো, ইন্ট্রিনসিক মানে হলো যেখানে তৈরি হয় সেখানেই কাজ করবে, আর এক্সট্রিনসিক মানে হলো অন্য জায়গা থেকে তৈরি হয়ে সেখানে এসে কাজ করবে। তো চোখের ইন্ট্রিনসিক মাসেলগুলো হলো দুইটা, একটা হলো আইরিশের মাসেল, আর একটা হচ্ছে ভাইয়া কিসের মাসেল বলো তো? একটা হলো আইরিশ, আরেকটা হচ্ছে ভাইয়া চোখের একটা মাসেল থাকে, একটা হলো আইরিশের থাকে, একটু দাঁড়াও মনে পড়তেছে না। আচ্ছা, আরেকটা হলো সিলিয়ারি মাসেল, আরেকটা কি বলতো? সিলিয়ারি মাসেল। ওকে, তাহলে আইরিশের মাসেল এবং সিলিয়ারি মাসেল এই দুটো হলো ইন্ট্রিনসিক মাসেল, আর এক্সটেনসিক মাসেল থাকে হলো রেকটাস আর অবলিক মাসেল। তো এই রেকটাস মাসেল থাকে হলো 4 রকম, আর অবলিক থাকে হচ্ছে অবলিক থাকে ভাইয়া 2 ধরনের। তাহলে এইগুলা হচ্ছে ভাইয়া আমাদের চোখের মাসেল। এই যে আমি বললাম আইরিশ এবং সিলিয়ারি, এরা ইন্ট্রিনসিক, তৈরি হচ্ছে চোখে, কাজ করেও চোখে, আর অবলিক আর রেকটাস তৈরি হয় বাইরে, কাজ করে হলো চোখে।
তো এই 6 এবং 2 এইরকম মাসেল আমাদের চোখে থাকে। ওকে, এটা জাস্ট মাথায় রাখবা। ওকে, আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে আসি। সেটা হচ্ছে পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন কোনটা? দেখো তো আমি পিটুইটারি তোমাকে পুরাটা বলে ফেলছি না? তো দুইটা প্রকোষ্ঠ থাকে, অগ্রপ্রকোষ্ঠ, পশ্চাৎ প্রকোষ্ঠ। অগ্রপ্রকোষ্ঠ এবং পশ্চাৎ প্রকোষ্ঠে তুমি যদি ছন্দটা মনে রাখতে পারো, থাইফল বৃদ্ধি পেলে লুফানে পোলাপান, আর হচ্ছে ভুয়া দিয়ে, তাহলে কিন্তু মনে রাখতে পারো যে আমি বলছিলাম যে বৃদ্ধিতে গ্রোথ হরমোন, আর গ্রোথ হরমোনেরই অপর নাম হলো সোমাটোট্রপিন হরমোন। সোমাটো মানে পুষ্টি, ট্রপিন তাহলে বডির পুষ্টির জন্য যে হরমোন কাজ করে সেটাকে সোমাটোট্রপিন বলে, এই যে সোমাটোট্রপিক হরমোন। ওকে, আসো নেক্সট কোশ্চেনে চলে আসি। কি বলছে দেখো, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের যোজক কলাকে কি বলে? তোমাকে একদম শুরুতে নিউরন যখন পড়াইলাম তখনই কিন্তু আমি বলছি যে নিউরনের একটা ছোট ভাই থাকে, ওটার নাম হলো নিউরোগ্লিয়া। নিউরো মানে নিউরন, আর গ্লিয়া মানে আঠা। এই যে নিউরোগ্লিয়া, এই নিউরোগ্লিয়াটা কি করে বলতো, একটা নিউরনের সাথে আরেকটা নিউরনের কানেকশন তৈরি করে। তাহলে যখনই সে কানেকশন তৈরি করতেছে, কানেকশন মানে কি বলতো, যোজন, যোগাযোগ তৈরি করা, যোগাযোগকে আমরা বলি হলো যোজক। কি বলে? যোজক। তাহলে এটা একটা যোজক কলা হিসেবে কাজ করতেছে। তাহলে স্নায়ুতন্ত্রের যোজক কলা কে বলতো? নিউরোগ্লিয়া। ওকে, আশা করি বুঝতে পারছো। পরের প্রশ্ন, অন্তঃক্ষরা গ্রন্থি নয় কোনটা? তার মানে হলো এখানে অন্তঃক্ষরা থাকা যাবে না, বহিঃক্ষরা থাকতে হবে, এমন কথা বলা হয়েছে। এখন বলো তো, এই যে আমি এই চ্যাপ্টারটা পড়াচ্ছি, এই চ্যাপ্টারের যে অর্গানগুলোর কথা বলছি, যে গ্রন্থিগুলোর কথা বলছি, সবই হবে অন্তঃক্ষরা। পিটুইটারি অবভিয়াসলি অন্তঃক্ষরা, অলরেডি বলে ফেলছি। থাইরয়েড, এটা সবচেয়ে, আচ্ছা একটা মজার ব্যাপার খেয়াল করো, পিটুইটারি অন্তঃক্ষরা, থাইরয়েডে অন্তঃক্ষরা, বাট এখানে একটা ব্যাপার আছে, সেটা কি জানো? পিটুইটারিটা হলো সবচেয়ে ছোট, সবচেয়ে ছোট অন্তঃক্ষরা গ্রন্থি, বুঝতে পারছো? আর থাইরয়েডটা হচ্ছে সবচেয়ে বড় অন্তঃক্ষরা গ্রন্থির উদাহরণ। ওকে, আর বৃক্ক, বৃক্ক অন্তঃক্ষরা গ্রন্থি বলা যায়, কারণ কি, যে বৃক্কের ভেতরে আমাদের রেনিন নামক একটা এনজাইম খরিত হয়, তারপর এরিথ্রোপয়েটিন নামক একটা হরমোন খরিত হয়, তাহলে এটা একটা গ্রন্থি বলবো, বাট এটাকে এক্স্যাক্টলি অন্তঃক্ষরা বলা যায় না। বাট যকৃৎটা কি একটা মিশ্র গ্রন্থি না? যকৃৎ কি গ্রন্থি বলো তো? মিশ্র গ্রন্থি। এর ভিতরে কি আছে? অন্তঃক্ষরাও আছে, বহিঃক্ষরাও আছে। তাহলে আমার কোশ্চেন যখন বলছে নিচের কোনটা অন্তঃক্ষরা গ্রন্থি নয়, তাহলে কিন্তু আমাদের যকৃৎ একটা অ্যান্সার, তার সাথে সাথে লিভারও কিন্তু আরেকটা অ্যান্সার। কারণ কি, লিভারে এনজাইমও ক্ষরণ হয়, হরমোনও ক্ষরণ হয়। যেমন এনজাইমের কথা বললে আমি রেনিনের কথা বলতে পারি, হরমোনের কথা বললে এরিথ্রোমাইসিনের কথা বলতে পারি। তার মানে তোমাকে দুইটাই কিন্তু সঠিক অ্যান্সার। এখন কোনটা সঠিক অ্যান্সার হিসেবে নিবে? তো এমন যদি থাকে তাহলে হয়তো শুরুর যেটা থাকে সেটাই নেয়, বাট লিভারটা হলো মোর প্রমিনেন্ট, কারণ লিভারটা একটা মিশ্র গ্রন্থি। তো যেহেতু বলে দিয়েছে অন্তঃক্ষরা পসিবল না, তার মানে আমি লিভারটাকে অ্যান্সার হিসেবে ছড়িয়ে নিতেই পারি। ওকে, ওকে, চলো আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে আসি। দ্বিতীয়, পরবর্তী যে কোয়েশ্চেনটা বলা হচ্ছে সেটা হচ্ছে দেহে কেমিক্যাল কোঅর্ডিনেটর হিসেবে কাজ করে। কি কোয়েশ্চেন? কেমিক্যাল কোঅর্ডিনেটর। এখন বলো তো, কেমিক্যাল, আমরা একটা ওয়ার্ড পড়ছি না, কেমিক্যাল মেসেঞ্জার, কেমিক্যাল মেসেঞ্জার। এই বলো তো, এই কেমিক্যাল মেসেঞ্জার কে? কেমিক্যাল মেসেঞ্জার হচ্ছে হরমোন। কেমিক্যাল মেসেঞ্জার কে? হরমোন। এটা কি হিসেবে কাজ করে? রাসায়নিক দূত হিসেবে কাজ করে না? রাসায়নিক দূত হিসেবে কাজ করে না? তাহলে রাসায়নিক দূত বলুক, কেমিক্যাল মেসেঞ্জার বলুক, বা কেমিক্যাল কোঅর্ডিনেটর বলুক, অ্যান্সারটা কি হবে? হরমোন হবে। ওকে, এখন একটা কথা বলো তো, সর্বপ্রথম আবিষ্কৃত হরমোনের নাম কি? এটা কিন্তু ইম্পর্টেন্ট, মনে রাখবা। সর্বপ্রথম আবিষ্কৃত হরমোনের নাম হলো সিক্রেটিন। এটা হলো সর্বপ্রথম আবিষ্কৃত হয়েছিল। ওকে, এটাও কিন্তু আমাকে মাথায় রাখতে হবে। ওকে, এখন আমাদের আর বেশি কিছু লাগবে না এখান থেকে, আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে আসি। কি বলছে দেখো, নিউরনের কার্যকারিতার শ্রেণী বিভাগ কয়টা? আচ্ছা, নিউরনকে আমরা অনেকভাবে ক্লাসিফাই করতে পারি, বাট কার্যকারিতার দিক থেকে আমাদের একটা ক্লাসিফিকেশন আসে, সেটা হচ্ছে দেখো, এই যে মাসেলকে আমি নির্দেশনা দিলাম, মাসেল আমার ইচ্ছা মতো কাজ করছে, তাহলে এটা আজ্ঞা। আবার মাসেলে যদি একটা মশা বসে, মশার কামড়টা কিন্তু আমার ব্রেন পর্যন্ত যাচ্ছে, তাহলে এটা পরিবহন করতেছে সংবেদনা, তাহলে সংবেদী। আর একটা হচ্ছে
এই যে কথা বলতেছি, তাহলে আমার একটা উদ্দীপনা ব্রেন থেকে আসছে বলে তো কথা বলতে পারছি জিহ্বা দিয়ে। আবার জিহ্বাতে একটা খাবার পড়লে সেই খাবারের স্বাদটা তো আবার জিহ্বা থেকে কোথায় যাচ্ছে? ব্রেনে যাচ্ছে, তাহলে দুই দিকে যাচ্ছে, তাহলে এটাকে বলতেছি মিশ্র। তাহলে এই যে আমি বিভিন্ন রকম কাজের উপর ভিত্তি করে নিউরনকে যখন ক্লাসিফাই করি, নিউরনের ক্লাসিফিকেশন তিনটা চলে আসে। একটা হচ্ছে সংবেদী বা সেন্সরি, একটা হচ্ছে আজ্ঞা বা মোটর, আরেকটা হচ্ছে মিশ্র। আরেকটা কি বলতো? মিশ্র বা মিক্সড। এখন আমি তোমাদেরকে বলবো আমাদের ক্রেনিয়াল নার্ভ কয়টা আছে বলো তো? আমাদের ক্রেনিয়াল নার্ভ আছে কিন্তু ভাইয়া 12 জোড়া। কয় জোড়া? 12 জোড়া বা 24টা, মানে 12 জোড়া পড়ি। এই 12 জোড়ার ভিতরে কোনটা সংবেদী, কোনটা মিশ্র, কোনটা আজ্ঞাবাহী, এটা তোমাদেরকে জানতে হবে। ওকে, তো আমি কিভাবে মনে রাখতাম? 128, 1, 2 এবং 8 এরা হলো সংবেদী। তারপরে 5, 7, 9, 10, 7, 9, 10 এরা হলো মিশ্র। তাহলে আমি যখন 1 থেকে 12-র ভিতরে সংবেদী আর মিশ্র পড়ে ফেলছি, বাকি সব কি হবে বলতো? আজ্ঞাবাহী হবে। ঠিক আছে, তাহলে ক্রেনিয়াল নার্ভের কোনটা কোন টাইপের এইটাও জানলাম, আর নিউরন বা এই যে ক্রেনিয়াল নার্ভের কার্যকারী বিভাগটাও কিন্তু আমরা শিখে ফেললাম। ওকে, তাহলে তিনটা হবে সঠিক অ্যান্সার। কোন সেন্সে? সংবেদী, আজ্ঞা এবং মিশ্র, এই সেন্সে। ওকে, আসো আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে আসি। আমাদের নেক্সট কোয়েশ্চেনে বলা হয়েছে নিউরনের প্রধান ধরন কয়টি? সেম জিনিস ভাইয়া, সেম কথা আগের বার বলছি, মোটর, মিশ্র এবং আজ্ঞাবাহী, ওই তিনটাই কিন্তু অ্যান্সার। ওকে, আসো। আচ্ছা, এই যে দেখো, আমি কিন্তু যখন নিউরনের ক্লাসিফিকেশন করলাম তখন করটিক স্নায়ুকে তিনটা ভাগে ভাগ করলাম, 128 সংবেদী, 5, 7, 9, 10 মিশ্র, বাকিগুলো হলো আজ্ঞাবাহী। তাহলে এটাও কিন্তু 3 প্রকার। দেখছো, একটা দিয়ে 3টা কোয়েশ্চেন হয়ে গেল। আচ্ছা, এই কোয়েশ্চেনটা একটু মুখস্থ টাইপের। সেটা হচ্ছে প্রাপ্তবয়স্ক মানুষের মস্তিষ্কের গড় ওজন কত? এটা তোমরা মাথায় রাখো, 1.36 কেজি। আর যদি এটা হলো ওজন বলছে, ওজন না বলে যদি আয়তনে বলতো তখন আমি বলতাম হচ্ছে 1500 সিসি। কত? 1500 সিসি। মেয়েদের ক্ষেত্রে একটু কম থাকে, 1300 থেকে 1400 সিসি। তাহলে এটা ফর মেল, এটা হচ্ছে ফিমেল। এই দেখো, খেয়াল করছো? সব দিক দিয়ে মেয়েরা আগায় যেতে চায়, তা আসল জায়গায় পিছাই আছে। যাই হোক, ব্রেনে ক্ষেত্রে ছেলেরা কিন্তু মেয়েদের থেকে আগায় আছে। ওকে, আর এটা দেহের মোট ওজনের কতটুকু বলো তো? 2 থেকে 3%। আর কতটা সেল থাকে? 100 বিলিয়ন। কত বিলিয়ন? 100 বিলিয়ন। এবং এই সেলগুলোকে কি বলে? নিউরন বলে। অলরেডি কিন্তু আমরা বলে ফেলছি, এবং এই নিউরন কিন্তু বিভাজনে অক্ষম। তাহলে আমরা ব্রেন সম্পর্কে একটা মোটামুটি একটা আইডিয়া কিন্তু নিয়ে ফেলছি। ওকে, নেক্সট কোয়েশ্চেনে আসো। মানুষের মস্তিষ্কের অংশ নয় কোনটা? আমি একদম ফার্স্ট কোয়েশ্চেনে তোমাদেরকে বলছিলাম মস্তিষ্কের 3টা অংশ থাকে, অগ্র মস্তিষ্ক, মধ্য, পশ্চাৎ। আমি যদি একটা ব্রেনের ছবি আঁকাই, সাইড ভিউ আঁকাচ্ছি। ওকে, তো এইটা হলো আমাদের ব্রেন। ওকে, এই যে ব্রেন, এই ব্রেনের এই যে যে পার্টটুকু দেখা যাচ্ছে এটা হলো পুরাটাই অগ্র মস্তিষ্ক। অগ্র মস্তিষ্কের অপর নাম হলো, আমরা বলে থাকি প্রো মানে শুরুতে, আর ব্রেন, ব্রেনকে ইংলিশে বলা হয়, মস্তিষ্ককে বলা হয় ইংলিশে ব্রেন বা স্যাফানল। স্যাফালো মানে মাথা, স্যাফালন। এই ক্যাফালো বা স্যাফালো মানে মাথা। তাহলে শুরুতে আছে অগ্র, বা অগ্রের ইংলিশ হলো প্রো স্যাফানল, স্যাফানল। আর এই যে এই পুরো পার্টটুকু দেখতেছো না, এটা হলো পশ্চাৎ মস্তিষ্ক। এই পশ্চাৎকে বলা হয় রম্ব। কি বলা হয়? রম্ব। ওকে, আর মাঝখানে কি থাকবে তাদের কমিউনিকেশন করার জন্য? মাঝখানে একটা আছে, এটার নাম হলো মধ্য মস্তিষ্ক, মধ্যের নাম হলো মাঝে, তাই ম্যাসেন। মাঝের নাম কি? ম্যাসেন ক্যাফানল বা স্যাফানল। ওকে, তাহলে আমরা কিন্তু প্রো পাইলাম, ম্যাসেন পাইলাম, রম্ব পাইলাম। খেয়াল করো তো, প্রো, ম্যাসেন, রম্ব আছে, পলেন কি আছে? নাই। তার মানে এইটা কিন্তু আমাদের ব্রেইনের কোনো পার্ট না। ওকে, আসো নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে আসি। এই যে দেখো, আমি কিন্তু অলরেডি তোমাদের বলেই ফেলছি যে মানব মস্তিষ্কের আয়তন কতটুকু? 1500 সিসি। তোমাদেরকে বলছি না? দেখছো চলে আসতে। আর
বাকি অপশন মেলেও না, মেয়েদের না ছেলেদের এটা উল্লেখ করে নাই, প্রাপ্তবয়স্ক মানুষ বলছে, 1500 সিসি বললেই হবে। ওকে, আসো নেক্সট কোয়েশ্চেন। কি বলছে? থাইমাস থেকে নিঃসৃত হরমোন। আচ্ছা, এই কোয়েশ্চেনটার অ্যান্সার দেওয়ার আগে তোমাদের একটা ছোট্ট কথা বলবো, সেটা হচ্ছে তোমরা এই যে হরমোনের যে আমাদের টোটালি 8টা, ফিমেলের ক্ষেত্রে থাকে 9টা, এবং যখন প্রেগনেন্ট হয় তখন আরেকটা এক্সট্রা যোগ হয় প্লাসেন্টা, তখন হয়ে যায় 10টা। এই যে 10টা হরমোন বা 10টা গ্রন্থি থেকে কোন হরমোন খরিত হচ্ছে, এটা যদি তোমাদের মনে না থাকে, ইউটিউবে মেডিলজির ইউটিউব চ্যানেলে আমার একটা প্লেলিস্ট আছে, সেখান থেকে কিন্তু তুমি ভিডিওটা চাইলে দেখে নিতে পারো। আসলে সম্পূর্ণটা এখানে বলা এই জন্যই পসিবল না, কারণ ভিডিওটা অনেক লেন্দি হয়ে যায়। আসলে তোমরা চাইলে কিন্তু যাদের প্রবলেম আছে অবশ্যই মাস্ট ওই ভিডিওটা দেখবো। তো চলো এখন আমরা থাইমাস নিয়ে আসি। দেখো তো, এই থাইমাস হচ্ছে একটা অন্তঃক্ষরা গ্রন্থি। কোথায় থাকে বলো তো? এই যে স্টার্ন নামের ঠিক নিচে থাকে, শিশু অবস্থায় থাকে। এবং থাইমাসের একটা বৈশিষ্ট্য কি জানো? এটা কিন্তু অ্যাডাল্ট হওয়ার সাথে সাথে কমে যায়, অ্যাডাল্ট হওয়ার সাথে সাথে লুপ্ত হইতে থাকে। তাহলে এটা একটা লুপ্তপ্রায় অর্গান, লুপ্তপ্রায় অর্গান। ওকে, এবং এই থাইমাস থেকে যে হরমোনটা খরিত হয় এটার নাম হলো থাইমোসিন। ওকে, থাইমোসিন হরমোন খরিত হয়ে থাকে। থাইমোসিনের কাজ কি বলতো? এই থাইমোসিনটা আমাদের ইমিউনিটিতে অনেক হেল্প করে থাকে। যাই হোক, কাজ আমরা পরে শিখবো, বুঝতে পারছো আশা করি। তাহলে থাইমাস একটা অন্তঃক্ষরা গ্রন্থি। এটা কি বই করা হবে রে? হবে না, এটা একটা অন্তঃক্ষরা গ্রন্থি। কারণ কি? এটা হরমোন খরিত করছে। ঠিক আছে, আসো নেক্সট কোয়েশ্চেনে আসে। মেডুলা মানবদের কোন অঙ্গের অংশ? আচ্ছা ভাই, আমি কিন্তু অলরেডি তোমাকে পশ্চাৎ মস্তিষ্কের 3টা অংশ আছে বলছি, পন্স, মেডুলা, সেরেব্রাম। আমি আরেকবার যদি ছবিটা আঁকাই, জাস্ট পশ্চাৎ মস্তিষ্ক তোমাদেরকে দেখাই। এই যে এটা আমাদের ব্রেন, এই যে দেখো 3টা অংশ আছে, 1 2 3। এটার নাম হচ্ছে ভাইয়া মেডুলা, এটার নাম হচ্ছে এটার নাম হলো ভাইয়া সেরেবেলাম। এটার নাম কি? সেরেবেলাম। এই উপরেরটার নাম হচ্ছে ভাইয়া পন্স, উপরেরটার নাম কি? পন্স। আর এই যে নিচেরটা, এটার নাম হচ্ছে মেডুলা। তাহলে মেডুলা কার অংশ বলো তো? এই 3টাই কি? পশ্চাৎ ব্রেন। তাহলে এটা কার অংশ হবে? ব্রেনের অংশ হবে। আরো সহজভাবে বললে এটা পশ্চাৎ ব্রেনের অংশ হবে, পশ্চাৎ ব্রেনের অংশ। ওকে, এটা হলো এর অংশ বা রম্ব স্টেপানল। আচ্ছা, পরের প্রশ্নে আসো, যে কোন কর্ণাস্থিতি হাতুড়ির মতো দেখতে? হাতুড়ি, হাতুড়ি মানে কি বলতো? হ্যামার না? তাহলে হ্যামার শেপ, হ্যামার শেপ বোন কোনটা বলতো? আচ্ছা, এটাকে আমি বলে দিই। আমাদের কানে 3 জোড়া অস্থি থাকে, এই কানে 3টা, এই কানে 3টা, ম্যালিয়াস, ইনকাস, স্ট্যাপিস। স্ট্যাপিসটা হলো সবচেয়ে ছোট। ওকে, তো মনে রাখো ম্যালিয়াসটা দেখতে হাতুড়ির মতো। কার মতো? হাতুড়ির মতো। এরপরে তোমরা ঘোড়া, ঘোড়া দেখছো না? হর্স, ওই যে কি বলে, হর্স ড্রাইভিং না কি বলে, যাই হোক, লোকি না কি একটা নাম, হর্স রাইডিং। তো ওই হর্স রাইডিং যারা করে, ওটা গেমটার নাম আমার জানা নেই আসলে, তারা কিন্তু একটা ইয়ার উপরে বসে, মানে ঘোড়ার বডির উপরে এরকম একটা জিনিস দিয়ে দেয়, তার উপরে বসে। ওই ঘোড়ার যে উপরের যে জিনিসটা দিয়ে দেয়, ওইটা হলো ইনকাসের মতো দেখতে, ওইটার মতো দেখতে হলো ইনকাস। ওকে, তাহলে ওইটার নাম হচ্ছে নেহাই, ওটার নাম হচ্ছে নেহাই বলে। ওকে, তো ওইটা দেখতে নেহাইয়ের মতো, তাহলে ইনকাসটা দেখতে নেহাইয়ের মতো। স্ট্যাপিসটা কেমন দেখতে? এখন ঘোড়ার উপরে উঠলা, পাটাকে তো একটা জায়গায় রাখতে হবে, যে জায়গাটা রাখে ওটাকে বলে পাদুনি, ঘোড়ার পাদুনি। এই ঘোড়ার পাদুনির মতো দেখতে হচ্ছে ভাইয়া, ঘোড়ার পাদুনির মতো দেখতে হচ্ছে এই স্ট্যাপিস। ওকে, তাহলে আমরা কিন্তু 3টা পাইলাম। আর স্ট্যাপিসটা হলো সবচেয়ে ছোট বোন, সবচেয়ে ছোট, সবচেয়ে ছোট বোন। তাহলে আমরা কিন্তু স্ট্যাপিস সম্পর্কে একটা ভালো আইডিয়া পেয়ে গেলাম। ঠিক আছে, আসো নেক্সট কোয়েশ্চেনে আসি। হরমোন কোনটা? আরে দেখছো, হরমোন কোনটা এই কোশ্চেন এখানে এসে করতেছে। আচ্ছা, করুক, ভালো কথা। আমরা হচ্ছে একটু দেখি মিলাইতে পারি কিনা। আমরা অলরেডি একটা অর্গানের নাম পড়ছি, সেটা হলো অগ্নাশয়, পড়ি নাই? অগ্নাশয় একটা মিশ্র গ্রন্থি। এর ভেতরে অগ্নাশয় যখন মিশ্র গ্রন্থি, তখন এর একটা অন্তঃক্ষরা পার্ট আছে। এই অন্তঃক্ষরা পার্টের ভিতরে ছিল আইলেটস অফ ল্যাঙ্গারেন্স। এই আইলেটস অফ ল্যাঙ্গারেন্সের ভিতরে ছিল আলফা কোষ, বিটা কোষ, গামা কোষ, ডেল্টা কোষ। ওকে,
এই আলফা কোষ থেকে খরিত হইতো ভাইয়া গ্লুকাগন। এগুলো সবগুলা কিন্তু অন্তঃক্ষরা, তার মানে কি গন, তার মানে এরা সবাই হলো হরমোন সিক্রেট করতেছে, তাই না? তাহলে এই যে বিটা কোষ ওইখান থেকে খরিত হইতো ভাইয়া ইনসুলিন, ঠিক আছে। আর ডেল্টা কোষ থেকে খরিত হইতো সোমাটোট্রপিন, সোমাটোট্রপিন, আর গামা কোষ থেকে পিপি, পেনকেটিক পলিপেপটাইড। ওকে, তাহলে এই যে ইনসুলিন এটা বিটা সেল থেকে খরিত হলো, বিটা সেল অগ্নাশয়ের অন্তঃক্ষরা গ্রন্থি থেকে খরিত করতেছে, তার মানে ইনসুলিন কি একটা হরমোন না? তাহলে আমাদের অ্যান্সারটা কি হবে বলো তো? যখনই বলছে ইনসুলিন তখনই হলো হরমোন। ওকে, এখন বাকিগুলো যে হরমোন না সেটা কিভাবে বুঝবো, এটা একটা কোশ্চেন। দেখো, একটা জিনিস যদি এনজাইম হয় বেসিক্যালি তার নামের সাথে এস থাকে, কি থাকে? এস। আমি এস দেখে বলতে পারি সেটা একটা এনজাইম। দেখো তো অ্যামাইলেজ, তাহলে আমি বুঝতে পারছি অ্যামাইলেজ কি হবে, একটা এনজাইম হবে। এখন আসো ট্রিপসিন, এটা তোমাকে মাথায় রাখতে হবে যে আমাদের কিছু প্রোটিওলাইটিক এনজাইম আছে যার ভিতরে অগ্নাশয়ে কাজ করা প্রোটিওলাইটিক এনজাইমের নাম হচ্ছে ট্রিপসিন। তাহলে ট্রিপসিন একটা অগ্নাশয়ে কাজ করা প্রোটিওলাইটিক এনজাইম। প্রোটিওলাইটিক মানে প্রোটিনকে বিভাজন করে সে, এই জন্য এটার নাম হলো প্রোটিওলাইটিক। আর যখন অগ্নাশয় না হয়ে পাকস্থলিতে প্রোটিওলাইটিক হতো তখন তার নাম হতো পেপসিন। তাহলে ওটাও কিন্তু একটা এনজাইমের উদাহরণ। ওকে, আচ্ছা আমরা নেক্সট কোশ্চেনে আসি। শ্রবণ এবং ভারসাম্য রক্ষা করে কোন করটিক স্নায়ু? আচ্ছা, আমাদের টোটাল করটিক স্নায়ু বা ক্রেনিয়াল নার্ভ হলো 12 জোড়া। ওকে, 12 জোড়া বা 24টা, এটা আমরা কিন্তু ভুল করি অনেকে, হ্যাঁ 24টি। এখন এই 24টার ভিতরে বা 12 জোড়ার ভিতরে এক জোড়া যেটা আমাদের শ্রবণের সাথে রিলেটেড। আচ্ছা বলো তো, এই যে আমি কথা বলতেছি দেখতেছে বা শুনতেছে কারা বলো তো? তোমরা। তার মানে তোমরা অডিয়েন্স। অডিয়েন্স কি করে? শোনে। তাহলে শোনার কাজটা করে অডিয়েন্স। তাহলে মনে রাখবা এই যে শোনা বা শ্রবণের কাজটা করে যে নার্ভ সেটার নাম হলো অডিটরি নার্ভ। কি নার্ভ? অডিটরি নার্ভ। ওকে, অডিটরি নার্ভটা কয় নাম্বার নার্ভ বলো তো? 8 নাম্বার ক্রেনিয়াল নার্ভ। কয় নাম্বার? 8 নাম্বার। এবং এই যে 128 8, তার মানে এটা হচ্ছে পিওর সেন্সরি বা সংবেদী, সেন্সরি অর্গান বা সেন্সরি নার্ভ। বুঝতে পারছো? তাহলে কি হবে অ্যান্সার? অডিটরি হবে না? ওকে, আসো আমরা নেক্সট কোশ্চেনে চলে আসি। আমাদের নেক্সট কোশ্চেনে বলছে কোন হরমোন রক্তে পানির ভারসাম্য রক্ষার জন্য কাজ করে? আচ্ছা, রক্তে পানি, এই ভারসাম্যটা কে রক্ষা করবে? এখন এটা ভাবো যে তোমার লুজ মোশন হয়েছে। কি হয়েছে? লুজ মোশন। জানো তো লুজ মোশন কি? ডায়রিয়া আর কি। তোমার অনবরত বডি থেকে পানি বেরিয়ে যাচ্ছে, তখন এই কন্ডিশনটাকে আমরা বলি হলো হাইপোভলিমিয়া, মানে ভলিউম কমে গেছে। তাহলে এখন কি করতে হবে? আমার বডি ট্রাই করবে যত কম সংখ্যক পানি বের করে দিতে। তাহলে পানিকে এবার কি করতে হবে? বডিতে ফিরাই নিতে হবে। এখন পানি বের করতেছে তো কিডনি, তাহলে কিডনি থেকে যখন আমি পানিটাকে ব্যাক করব তখনই তো আমি হচ্ছে ফিরাই নিয়ে আমি কি করব? একটা ভারসাম্য রক্ষা করতে পারবো, তাই না? তাহলে এই যে কিডনি, এটার যে পার্ট থেকে আমরা পানিটাকে নিয়ে আসি এই পার্টটার নাম হচ্ছে কালেক্টিং ডাক্ট। এটার নাম কি? কালেক্টিং ডাক্ট। কার অংশ? কিডনির অংশ। এই কালেক্টিং ডাক্টের আমরা কিডনি পড়ানোর ওই চ্যাপ্টারটাই আমি ইন ডিটেলে বলছি, জাস্ট একটু মনে রাখো। কিডনির চারদিকে কিছু ব্লাড ভেসেল থাকে। কি থাকে? ব্লাড ভেসেল। ওকে, এটাকে বলে পেরিটিউবুলার ক্যাপিলারি প্লেক্সাস, কারণ চারদিকে আসে তাই পেরি, টিউব শেপ তাই টিউবুলার ক্যাপিলারি প্লেক্সাস। কি হয়? এই যে পানি, কারণ এখন বের হয়ে যাচ্ছে, লুজ মোশন হয়েছে, তাহলে আমাকে কি করতে হবে? সমতা রক্ষা করতে হলে এখান থেকে এইদিকে না দিয়ে আমাকে এইদিকে ফিরাই আনতে হবে। তাহলে এই যে কালেক্টিং ডাক্ট থেকে ব্লাড ভেসেলে পানির যে মুভমেন্টটা হচ্ছে, এই জিনিসটা করার জন্য যে হরমোনটা কাজ করে এটার নাম হলো এডিএইচ। হোয়াট ইজ এডিএইচ? এতে অ্যান্টি ডাইউরেটিক, অর্থাৎ এই হরমোনটা মূত্র তৈরিটাকে কমায় দিচ্ছে, পানি শোষণ করে। তাহলে এইটাকে আমরা বলি হলো পানির পুনঃশোষণ। এটাকে আমরা কি বলি? পানির পুনঃশোষণ। তো যখন পানির পুনঃশোষণ হবে তখন ভারসাম্য রক্ষা পাবে। বুঝতে পারছো? এটা হলো সেই মেকানিজম। ওকে, এখন আসো আমরা নেক্সট কোশ্চেনে চলে আসি। দেখো কি বলছে, এডিএইচ হরমোন নিঃসরিত হয় কোনটি থেকে? তো এটা ভুল দেওয়া আছে, আমরা এখান থেকে পড়ে ফেলি। এডিএইচ মানে কি? অ্যান্টি ডায়াবেটিক হরমোন।
এখন এই অ্যান্টিডাইরেটিক হরমোন কোথা থেকে খরিত হয় বলো তো? তোমাকে যে আমি ছন্দটা দিলাম, পিটুইটারি গ্রন্থির দুইটা প্রকোষ্ঠ থাকে, এইটা হলো অগ্র, এইটা হলো পশ্চাৎ, এটা হলো পিটুইটারি, হ্যাঁ পিটুইটারি। এখন এই পশ্চাৎকে আমি ভুয়া দিয়ে মুখস্থ করছিলাম না, এতে কি বলতো ছিল এডিএইচ, তার মানে হচ্ছে এই এডিএইচ হরমোনটা কোথা থেকে নিঃসরিত হলো? পিটুইটারি গ্রন্থি। ঠিক আছে, আমরা নেক্সট কোশ্চেনে আসি। এই যে ব্লাডে সোডিয়ামের লেভেল, আমরা একটু আগে পড়ছি যে ব্লাডে পানির ভারসাম্য রক্ষা করছিল, পানির সম্যতা রক্ষা করছিল কে? এডিএইচ। আমি চ্যাপ্টার 6 পড়ানোর সময় বলে দিছি লবণ তথা সোডিয়াম প্লাস পটাশিয়ামের ভারসাম্য রক্ষা করে হচ্ছে ভাইয়া অ্যালডোস্টেরন। অ্যালডোস্টেরন, এই জন্য অ্যালডোস্টেরনকে বলা হয়, অ্যালডোস্টেরনের অপর নাম কি জানো? এগুলা কি বলো তো? মিনারেল না? মিনারেল না? এই জন্য অ্যালডোস্টেরনের অপর নাম হলো মিনারেলো কর্টিকয়েড। মিনারেলো কর্টিকয়েড হরমোন, বুঝতে পারছো? অ্যালডোস্টেরন হলো মিনারেলো কর্টিকয়েড হরমোন। এখন নেক্সট কোয়েশ্চেন, ভাইয়া অ্যালডোস্টেরন কোথা থেকে খরিত হয় বলো তো? এই অ্যালডোস্টেরন খরিত হয় হলো সুপ্রারেনাল গ্রন্থি থেকে, সুপ্রারেনাল, ওকে, সুপ্রারেনাল গ্ল্যান্ড বা অ্যাড্রেনাল গ্ল্যান্ড। এই অ্যাড্রেনাল গ্ল্যান্ডের আবার দুইটা পার্ট থাকে জানো? একটা বাইরের দিকে থাকে, ওটাকে বলে কর্টেক্স, আর ভেতরের দিকে যেটা থাকে ওটাকে বলে মেডুলা। ঠিক আছে, এই কর্টেক্সের আবার তিনটা পার্ট থাকে, ওর একটা পার্ট থেকে খরিত হচ্ছে অ্যালডোস্টেরন। ঠিক আছে, তাহলে তুমি আরো জানলা অ্যালডোস্টেরন সুপ্রারেনাল গ্রন্থির কর্টেক্স থেকে খরিত হয়, যেটা সোডিয়াম পটাশিয়ামের ভারসাম্য রক্ষা করে, এই জন্য এটাকে বলে মিনারেলো কর্টিকয়েড হরমোন। ঠিক আছে, আসো আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে আসি। কি বলছে? যকৃতে সঞ্চিত গ্লাইকোজেন থেকে গ্লুকোজ অবমুক্ত করে বিপাকের হার বৃদ্ধি করে নিম্নের কোনটি? এইটা ভাইয়া চ্যাপ্টার 3 কোয়েশ্চেন, আসলে আমি অলরেডি তোমাদেরকে পড়াই ফেলছি এটা, তো ওই ক্লাসটা যদি তুমি করে থাকো ইনশাল্লাহ এটা পারবা। জাস্ট একটু বলে দেই, যকৃতে সঞ্চিত, যকৃতের একটা সেলে সেটা সঞ্চিত আছে, মনে করো এটা হলো যকৃতের সেই সেলটা, এটার ভিতরে কি সঞ্চিত আছে? গ্লাইকোজেন সঞ্চিত আছে। এখন এইটাকে আমি গ্লুকোজ হিসেবে অবমুক্ত করতে চাচ্ছি, তো যখন এই গ্লাইকোজেনকে গ্লুকোজে কনভার্ট করবা, সেটা কি হবে? এটা একটা ব্লাড ভেসেলের ভিতরে চলে আসবে। এই যে ব্লাড ভেসেলের ভিতরে চলে আসবে গ্লুকোজটা, গ্লাইকোজেনকে গ্লুকোজে কনভার্ট করে ব্লাড ভেসেলে আনার জন্য যেই হরমোনটা কাজ করবে ওইটার নাম হলো গ্লুকাগন। গ্লুকাগন, গ্লুকাগন ছাড়াও আরো কিছু হরমোন কাজ করতে পারে, একটার নাম হলো অ্যাপিনেফ্রিন। নেফ্রিন, এই অ্যাপিনেফ্রিন খরিত হয় হচ্ছে অ্যাড্রেনাল গ্ল্যান্ড থেকে। কারণ আমি একটু আগের ইয়াতেই বললাম যে অ্যাড্রেনালের দুইটা পার্ট থাকে, একটা হলো কর্টেক্স আর একটা হলো মেডুলা। ওকে, এই যে মেডুলা, এই মেডুলাতে যে হরমোনটা খরিত হয় একটার নাম অ্যাপিনেফ্রিন আর একটার নাম হলো নর অ্যাপিনেফ্রিন। দেখো তো অ্যাপিনেফ্রিন পাওয়া গেছো না? তাহলে অ্যাপিনেফ্রিন আর গ্লুকাগন সেম কাজটাই করে। কি করে? ব্লাড গ্লুকোজের লেভেল বাড়ায় দেয়, আলটিমেটলি গ্লাইকোজেনকে ভেঙে গ্লুকোজে কনভার্ট করে। বুঝতে পারছো? এটা কিন্তু চ্যাপ্টার 3 পড়া, তাই জন্য আমি একটু দ্রুতই বললাম। ওকে, আসো আমরা নেক্সট কোশ্চেনে চলে আসি। কি বলছে? যে মধ্য মস্তিষ্কের অংশ কোনটা? আচ্ছা, আমরা কিন্তু অগ্র আর পশ্চাৎ মস্তিষ্কের অংশ পইরা ফেলছি, তাহলে এখন মধ্য মস্তিষ্ক পারবা না? হয়তো মনে রাখো, সেরেব্রাম অগ্র মস্তিষ্ক আমরা অলরেডি জানি, মেডুলা পশ্চাৎ মস্তিষ্ক এটাও আমরা জানি, হাইপোথ্যালামাস এটা অগ্র মস্তিষ্ক এটাও আমরা জানি, তাহলে যেটা বাকি আছে সেটাই পশ্চাৎ মস্তিষ্ক হবে। শেষ ভাই, লাগবে না। পরেরটাতে আসো, এটা মুখস্থ হয় পুরাটাই। দেখো এই যে একটা চোখ, আমি এবার চোখ সুন্দর রাখাই, বুঝছো? মায়াবী চোখ, দেখো দেখো কত সুন্দর, মাশাল্লাহ বলো, কত সুন্দর চোখ, কারো নজর না লাগুক। দেখো দেখো, ও কার চোখ আঁকাচ্ছি আমি? এটা একটা ভুরো দিয়ে দিলাম, সুন্দর হয়েছে না? আচ্ছা যাই হোক, দেখো এটা আমি আঁকালাম না, হুদায় আঁকালাম। এই যে দুইটা চোখের মধ্যবর্তী দূরত্ব হলো 6.3 সেন্টিমিটার, এটাই মুখস্থ আর কি রে ভাই। আচ্ছা আসুন আমরা নেক্সট কোয়েশ্চেনে আসি।
ফসফরাসের বিপাক দ্রুত করে কোন হরমোন? ভাই তোমাদের কি বলবো, মানে দাঁড়াও, কিছু বলার আগে আমি একটা জিনিস করে নিই। কই এটা কই, আচ্ছা যাই হোক, কিছু করা লাগবে না ভাই। এই কোশ্চেনটা কত মজার আর কত ইম্পর্টেন্ট ভাই, বিশাল ইম্পর্টেন্ট কোশ্চেন এটা, তুমি ইমাজিন করতে পারবা না কেন আমি এটাকে এত ইম্পর্টেন্ট বলতেছি। দেখো কি বলছে, ফসফরাস বিপাক দ্রুত করে কোন হরমোন? আমরা পড়ি সোডিয়াম পড়ি, পটাশিয়াম পড়ি, সর্বোচ্চ গেলে ক্যালসিয়াম পড়ি, ফসফরাস পর্যন্ত আমরা যাই না, ফসফরাসের বিভাগে চলে গেছে। এটা 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 তোমাকে বুঝতে হবে। আচ্ছা তুমি অপশনগুলো দেখো তো, এটা অ্যান্সারটা ভুল দেওয়া আছে, কে করতে পারে? আচ্ছা তোমরা যদি কোরিলেট করতে পারো ব্যাপারটা ইজি হবে। তোমরা বোটানি পড়ছো না? বোটানির চ্যাপ্টার 9-এ কি ছিল? উদ্ভিদ শারীর তত্ত্ব। উদ্ভিদ শারীর তত্ত্বে তোমরা একটা জিনিস পড়ছো, গ্লুকোনিওজেনেসিস বা হচ্ছে গ্লাইকোলাইসিস পড়ছো না? গ্লাইকোলাইসিসের প্রথম ধাপটাতে কি পড়ছিলাম মনে আছে? যে গ্লুকোজ গ্লুকোজ 6 ফসফেটে কনভার্ট হয়। খেয়াল করে দেখছো এই যে ফসফেট কথাটা আছে, তাহলে একটা ফসফেট এখানে এসে অ্যাড হইল না? তাহলে কোথাও থেকে না কোথাও থেকে তো আমাকে ফসফেট আনা লাগছে। এখন বলো ফসফেট আনার পরিমাণ যদি বাড়াই দিতে পারো, গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট তৈরি করার পরিমাণটা বাড়বে না? তখন গ্লাইকোলাইসিস দ্রুত হবে না? এইটাই তো আমরা চাই। তাহলে সেলে কে গ্লুকোজকে গ্লুকোজ 6 ফসফেটে কনভার্ট করতেছে, সে যত বাড়বে আমার কিন্তু ফসফেটের বিপাকটা তত বাড়বে। আমি কি কথাটা বুঝাইতে পারছি? এই জন্য আমাকে কি করতে হবে, আমাকে সেলের ভিতরে বেশির থেকে বেশি গ্লুকোজ ইনটেক করাইতে হবে, তাই না? আর যখনই আমি ব্লাড ভেসেল থেকে সেলের ভিতরে গ্লুকোজকে নিয়ে আসব, এই কাজটা কে করবে বলো তো? আমি কিন্তু থার্ড চ্যাপ্টার খুব ভালো করে পড়াইছি, এই কাজটা করে হলো ইনসুলিন। ইনসুলিনের কাজই হলো সেলের ভিতরে গ্লুকোজ প্রবেশ করানো। গ্লুকোজ যত বেশি প্রবেশ করবে তত বেশি ইনঅর্গানিক ফসফেট প্রবেশ করে করে গ্লুকোজ 6 ফসফেটে কনভার্ট হয়ে আমাদের গ্লাইকোলাইসিস ঘটাবে। তাহলে তত বেশি ফসফরাসের বিপাক হবে না? দেখতেছো কোন লেভেলের কোয়েশ্চেন? বলতেছি এমনিতে এই কোয়েশ্চেনটা তো ইম্পর্টেন্ট, যে আমরা সোডিয়াম পড়ি, পটাশিয়াম পড়ি, ক্যালসিয়াম পড়ি ভাই, কখনো ফসফরাস পড়ি না, ফসফরাসের বিভাগে চলে গেছে। তো তোমাকে কোন লেভেলে ভাবতে হবে অ্যান্সারটা করার জন্য। তাহলে অ্যান্সার কি হবে? এটা না ভাই, এটা না, অ্যান্সারটা হবে হচ্ছে ইনসুলিন। এই ভালো করে দেখে, অ্যান্সারটা কি হবে? এটা হবে, এটা ইনসুলিন হবে, ইনসুলিন হবে, এটা রাইট, 100% রাইট। বুঝতে পারছো? 100%। কত বেশি ইম্পর্টেন্ট, এটা ভুল, এটা ভুলে ডাকাইছে আর কি। যাই হোক, আমরা এখন নেক্সট কোয়েশ্চেনে চলে আসি। দেখো কি বলছে, মানুষের বৃদ্ধি হরমোন কোনটা? অগ্র মস্তিষ্ক থেকে একটা হরমোন করিত হচ্ছিল, ওটার নামই ছিল বৃদ্ধি হরমোন, বা ইংলিশে যদি আমি বলি এটার নাম ছিল হলো গ্রোথ হরমোন। কি ছিল বলো তো? গ্রোথ হরমোন। এখন এই যে গ্রোথ হরমোন, এটারই অপর নাম হলো সোমাটোট্রপিন হরমোন, সোমাটোট্রপিন হরমোন। এখন দেখো আমি কিভাবে জিনিসটাকে ভাঙি, তাহলে তোমাদের সুবিধা হবে বুঝতে। খেয়াল করো, এই সোমা মানে বডি, সোমা মানে কি? বডি, আর ট্রপিন মানে পুষ্টি। তাহলে বডি যখন পুষ্টি পাবে তখন তাকে বলে সোমাটোট্রপিন। ওকে, এখন এটার শর্ট ফর্মটা হচ্ছে STH, তাহলে STH আমরা বলতে পারি। তো বুঝতে পারছো? তাহলে বৃদ্ধি হরমোন কোনটা হবে বলো তো? এই যে সোমাটোট্রপিন হবে অ্যান্সার। আসো আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। কি বলছে দেখো, নিউরনের কোন অংশ উদ্দীপনা গ্রহণ করে? তুমি যদি একটা নিউরন আঁকাও, এটা নিউরন না বলো তো? এই যে নিউরন হয়ে গেল, তাই না? এখন বলো তো উদ্দীপনাটা কোন দিক থেকে কোন দিকে যায়? এই দিক থেকে আসে, এই দিকে পাস করে না, তাই তো? এটা তো বডি। এই যে এই প্রলম্বিত অংশগুলোর নাম কি? ডেনড্রাইট না? ডেনড্রাইট। আর এটার নাম কি বলো তো? অ্যাক্সন। তাহলে উদ্দীপনাটা রিসিভ করলো কে? ডেনড্রাইট না? আর পার হয়ে কোথায় গেল? অ্যাক্সনে গেল না? তাহলে গ্রহণ করে বা গ্রাহককে ডেনড্রাইট হবে না অ্যান্সার?
বুঝতে পারছো? তাহলে উদ্দীপনা কিন্তু সবসময় এই দিকে ফ্লো হয়, এটা হচ্ছে উদ্দীপনার ফ্লো। আচ্ছা, এখানে একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন চলে আসে, সেটা হচ্ছে নিউরনের যে সংবেদন বা উদ্দীপনা এটা কিন্তু লাফায় লাফায় পার হয়, তোমরা জানো তো তাই না? এই লাফায় লাফায় পার হওয়াটাকে বলে স্যালটাটোরি কন্ডাকশন। এই স্যালটাটোরি ওয়ার্ডটা আমরা কিন্তু জুওলজিতে আরেকটা জায়গায় পাই, বলতে পারবা? ঘাসফড়িং পড়ছো না তোমরা? ঘাসফড়িং এর 3 নাম্বার পা মাংসল হয়, যেটা দিয়ে সে লাফাইতে পারে, ওইটাকে বলে স্যালটাটোরি। ওইটাকেও কিন্তু স্যালটাটোরি বলে, ঘাসফড়িং এর 3 নাম্বার পা দিয়ে এটা করে থাকে। ওকে, আচ্ছা আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে আসি। আমাদের নেক্সট কোয়েশ্চেনে বলা হচ্ছে অক্ষিগোলকের আবরণে কয়টি স্তর থাকে? তোমরা যদি অক্ষিগোলক না বুঝো, মনে রাখো চোখের আবরণ মানে হলো লেয়ার। চোখের লেয়ার হচ্ছে 3টা। কয়টা? 3টা। 1 নাম্বার লেয়ারটা হলো ভাইয়া আমরা মনে রাখি হচ্ছে স্ক্লেরা। 2 নাম্বার লেয়ারটার নাম হচ্ছে ভাইয়া আইরিশ। আর 3 নাম্বার লেয়ারটার নাম হচ্ছে ভাইয়া রেটিনা। 3 নাম্বার লেয়ারটার নাম কি? রেটিনা। ওকে, এখন এই স্ক্লেরাটা হচ্ছে, আচ্ছা আমরা তো 3টা লেয়ার পড়ে ফেললাম, এখন আসো আরেকটু ডিটেলে পড়ি। হ্যাঁ, এই স্ক্লেরাটা হচ্ছে সবার বাইরের লেয়ার এবং এই লেয়ারটা হলো সাদা। ওকে, এই লেয়ারটা হলো সাদা। আইরিশটা হলো কালা এবং আইরিশে থাকে ব্লাড ভেসেল। কি থাকে বলো তো? ব্লাড ভেসেল থাকে। তাহলে ব্লাড ভেসেল যে আসে সেই তো পুষ্টি দিবে, তাহলে চোখের পুষ্টিতে কোন লেয়ার বলো তো? আইরিশ কিন্তু চোখকে পুষ্টি প্রদান করে। ওকে, আরেকটা জিনিস জানতে হবে, রেটিনা 3 নাম্বার লেয়ার বা ভেতরের লেয়ার, এখানে একটা নার্ভ থাকে, এই ক্রেনিয়াল নার্ভটা তোমাকে জানতে হবে। এই ক্রেনিয়াল নার্ভটা হচ্ছে 2 নাম্বার ক্রেনিয়াল নার্ভ এবং এটার নাম কি বলো তো? চোখ দিয়ে কি করি আমরা? দেখি, দেখাটাকে বলে অপটিক, তাহলে এটার নাম হলো অপটিক নার্ভ। তাহলে 2 নাম্বার ক্রেনিয়াল নার্ভ নাম হলো অপটিক নার্ভ, যেটা কোথায় থাকে? চোখের রেটিনাতে থাকে। বুঝতে পারছো? তাহলে আমরা কিন্তু খালি 3টা লেয়ার না, 3টা লেয়ারের ইন ডিটেলে জেনে ফেললাম। ওকে, সো নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। নেক্সট কোয়েশ্চেনে বলছে প্যারাথাইরয়েডের কাজ কি? এখন দেখো, থাইরয়েডের পাশে যেটা থাকে তার নামই হলো প্যারাথাইরয়েড। এটার কাজ কি? আমি অলওয়েজ 3টা জিনিস একসাথে পড়াই, এই জিনিসটা মনে রাখতে হবে, বুঝছো? আমি 3টা হরমোন লিখি, একটা হলো প্যারাথরমোন, হ্যাঁ এটা হলো প্যারাথরমোন বা পিটিএইচ, একটা হলো ভিটামিন ডি, এর অপর নাম কি জানো তোমরা? ভিটামিন ডি এর অপর নাম হলো ক্যালসিট্রাইন, আরেকটা হলো ক্যালসিটোনিন। এই যে 3টা জিনিস, এই 3টা জিনিসকে একসাথে পড়তে হয়। কিভাবে একসাথে পড়তে হয় তোমাকে এটাও দেখাই দিই। আমরা 3টা অর্গানের ছবি আঁকাবো। এই পাশে একটা কিডনি আঁকাইলাম। কি আঁকাইলাম দেখো? একটা কিডনি। কি এটা? কিডনি। এই পাশে একটা বোন আঁকাইলাম। কি আঁকাইলাম? এই যে একটা বোন, এটা একটা বোন। আর এই পাশে একটা ক্ষুদ্রা বৃহদান্ত আঁকাইলাম। আশা করি বুঝতে পারছো, এটা হলো আমাদের বৃহদান্ত। ওকে, আমাদের এই 3টা জিনিস একসাথে পড়তে হয়, অন্ত্র। ওকে, এখন এই 3টা হরমোন একসাথে ক্যালসিয়ামের বিপাক নিয়ন্ত্রণ করে, আর এই জায়গাটার নাম হচ্ছে প্লাজমা। এই পুরো জায়গাটার নাম কি? প্লাজমা। ওকে, এখন কি হয় যে এই যে কিডনি, আচ্ছা এই 2টা হরমোন একসাথে কাজ করে আর এই হরমোন আলাদাভাবে কাজ করে। এ যখন কাজ করে তখন প্লাজমাতে ক্যালসিয়ামের লেভেল বাড়ায়। বুঝতে পারছো? এ যখন কাজ করে তখন প্লাজমাতে ক্যালসিয়াম লেভেল কমে। এখন এই 2টা কিভাবে বাড়ায়, এ কিভাবে কমায়, এই জিনিসটা জানতে হবে, তাহলেই শেষ। কিভাবে হয় দেখো, যখন এ বা এ অর্থাৎ প্যারাথাইরয়েড হরমোন বা ভিটামিন ডি কাজ করে তখন কিডনিতে রিঅ্যাবজর্পশন হয় বা পুনঃশোষণ। তখন কি হবে? ক্যালসিয়ামগুলো প্লাজমাতে চলে আসবে। বুঝতে পারছো? বোনের রিজর্পশন হবে। কি হবে? রিজর্ভ বা ভাঙন হবে, তখন ক্যালসিয়ামগুলো প্লাজমাতে চলে আসবে। বুঝতে পারছো?
আবার অন্ত থেকে শোষণ হবে, তখন কি হবে, আবার প্লাজমাতে ক্যালসিয়াম বেড়ে যাবে। তাহলে যখনই প্যারাথাইরয়েড হরমোন ভাইটামিন ডি কাজ করে, এই তিনটা অর্গানের এই তিনটা প্রক্রিয়ায় কাজ করে ক্যালসিয়ামগুলোকে রক্তে নিয়ে আসে, প্লাজমাতে ক্যালসিয়াম লেভেল বেড়ে যায়। আর যখনই ক্যালসিটোনিন কাজ করে উল্টা জিনিসটা হয়, অর্থাৎ প্লাজমাতে ক্যালসিয়াম লেভেলটা কমে যায়। যখন তুমি এই তিনটা হরমোনের এই তিনটা মেকানিজম বুঝবা, এই কোশ্চেনটা অ্যান্সার করা তোমার জন্য ইজি হয়ে যাবে যে প্যারাথাইরয়েড হরমোনের কাজ কোনটা। প্যারাথাইরয়েড হরমোন মানে প্যারাথ হরমোন, ওই হরমোনটা কি করে, ক্যালসিয়ামের মাত্রাকে নিয়ন্ত্রণ করে। দেখো ভাইয়া, আমি কিন্তু চাইলে জাস্ট বলে দিতে পারতাম, কিন্তু আমি ইন ডিটেলে ক্যালসিয়ামের ফুল হিস্ট্রি তোমাকে বলে দিলাম। আর ওই জিনিসটা যদি তুমি মনে রাখতে পারো, ক্যালসিয়াম নিয়ে আর কোনো টেনশন নাই ইনশাল্লাহ। ওকে, আসো আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে আসি। কি বলছে, ত্বকের রং নিয়ন্ত্রণ করে কোন হরমোন? ত্বকের রং বলো তো। আমাদের রং, এই যে আমি কালা তুমি ফর্সা বা যাই হোক না কেন, এই রং নিয়ন্ত্রণ করার জন্য যে হরমোনটা কাজ করে এটার নাম হলো মেলাটোনিন। মেলাটোনিন, এই মেলাটোনিনটা যার বেশি সে হলো কাইলা, সে কি কালো আমাদের মতো, হ্যাঁ। আর মেলাটোনিন যার কম সে হলো সাদা, আমেরিকানদের মতো। ওকে, এই মেলাটোনিনের জন্য নিয়ন্ত্রণ করে যে হরমোন, ওটার নাম হলো মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন। স্টিমুলেটিং হরমোন, তার মানে এমএসএইচ, সংক্ষেপে বললে এমএসএইচ। বুঝতে পারছো? ওকে, আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে আসি। কি বলছে, নিউরনের যে অংশে নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াস বডিতে থাকে, তাহলে সেল বডি হবে। আমরা অলরেডি জানি যে একটা নিউরনের দুইটা পার্ট আছে, বডি আর প্রলম্বিত অংশ, অলরেডি আঁকাই ফেলছে। প্রলম্বিত অংশের ভিতরে ডেনড্রাইট আর অ্যাক্সন আছে। ওকে, আসো আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে আসি। কি বলছে, কোন স্নায়ু খাবারের স্বাদ গ্রহণের কাজ করে? ভাই এই কোয়েশ্চেনটা টপ লেভেলের কোয়েশ্চেন। ওকে, এখন খাবারের স্বাদ গ্রহণ করে কে বলো তো? ফার্স্ট অফ অল হলো টাং। কি বলবো? টাং। তাহলে টাঙে যে ক্রেনিয়াল নার্ভটা থাকবে সেই তো খাবারের স্বাদ গ্রহণ করবে। আর আমরা অলরেডি পড়ে ফেলছি আমাদের ক্রেনিয়াল নার্ভ আছে 12 জোড়া, তার মানে এই 12 জোড়ার কোনো একটা জোড়া বা একাধিক জোড়া এই কাজটা করে। ওকে, তো এই যে আমাদের টাং, এই টাংকে যদি আমরা সম্মুখ 2/3 এবং পশ্চাৎ 1/3, কি বললাম, সম্মুখ 2/3 আর পশ্চাৎ 1/3 ভাগ করি, তাহলে আমরা জানি কি জিহ্বাতে 7 কুড়ি আছে, 7 কুড়ির নিচে নিউরন থাকে। ওকে, এই সম্মুখ 2/3 স্বাদ নিয়ে যায় হলো ফেসিয়াল নার্ভ। কি নাম? ফেসিয়াল নার্ভ। এবং ফেসিয়াল নার্ভটা হচ্ছে 7 নাম্বার ক্রেনিয়াল নার্ভ। ওকে, ঠিক আছে। আর পশ্চাৎ দিক থেকে নিয়ে যায় হচ্ছে গ্লোসোফেরেঞ্জিয়াল নার্ভ। গ্লোসোফেরেঞ্জিয়াল নার্ভ, এটা হচ্ছে 9 নাম্বার ক্রেনিয়াল নার্ভ। তাহলে আমরা দুইটা পাইলাম, যেটা হচ্ছে জিহ্বার স্বাদ নিয়ে যায়, কে কে? 7 আর 9। এখন অপশনে আমি দেখব কোনটা আছে। ট্রক্লিয়ার নার্ভ 4 নাম্বার, অ্যাবডুসেন্স 6 নাম্বার, ভেগাস 10 নাম্বার, ফেসিয়ালটা 7 নাম্বার। এটা আমার মিলে গেছে। তাহলে আমার অ্যান্সারটা কি হবে বলো তো? ফেসিয়াল হবে। বুঝতে পারছো? আচ্ছা, আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে আসি। দেখো, কর্পাস ক্যালোসাম মস্তিষ্কের কার অংশ? এই কর্পাস শব্দের অর্থ হলো ভাইয়া বডি, ক্যালোসাম মানে হলো শক্ত কিছু। আমরা যখন একটা ব্রেনের ছবি আঁকাই, খেয়াল করছিলাম আমরা কিন্তু ব্রেনটাকে এইভাবে আঁকাইতে পারি। এই যে ব্রেন একটা অর্ধগোলক না, দুইটা অর্ধগোলক একত্রিত হয়ে একটা ব্রেন হয়েছে। খেয়াল করো তো, এই জায়গাটাতে কি হয়, এই পার্ট আর এই পার্টটাকে যুক্ত করে রাখার জন্য একটা ক্যালাস তৈরি হয়েছে। এই ক্যালাসটার নামই হলো কর্পাস ক্যালোসাম। এখন এই অংশের এই অংশ কি? সেরেব্রাম না, সবচেয়ে বড় অংশ। তাহলে সেরেব্রামের অংশই হচ্ছে কর্পাস ক্যালোসাম। বুঝতে পারছো? আচ্ছা, আশা করি বুঝতে পারছো। আশা করি বোরিং লাগার কথা না, কারণ আমি খুব ফাস্ট আগাচ্ছি এবং যতটুকু দরকার তোমাদের জন্য সবগুলো কিন্তু দিয়ে দিচ্ছি। ওকে, একজনের মধ্যে কি থাকে? বিরাট প্রশ্ন ভাই, একজনের ভিতরে কি থাকে? এই যে একটা নিউরন যখন তোমাকে আঁকাই দিলাম, এই যে একটা নিউরন আঁকাইলাম, এই নিউরনে এই অংশটাই তো একজন, তাই না? এখন যদি আমি একজনটাকে কাটি, তাহলে আমি এরকম কিছু পাবো, এই যে এরকম একটা অংশ পাবো।
যার ভিতরে অনেকগুলো উপাদান থাকবে। হ্যাঁ, এই উপাদানের ভিতরে একটা উপাদান হবে হচ্ছে, আচ্ছা নিউরনের প্রোটেকশন দরকার আছে না, তাহলে প্রোটেকশন কে দিবে বলো তো? প্রোটেকশনের জন্য আমাদের লাইসোজোম লাগবে। লাইসোজোমের ভিতরে লাইসোজাইম আছে, যেটা ব্যাকটেরিয়া জীবাণুর হাত থেকে রক্ষা করবে। এরপরে নিউরনের কিন্তু সংকোচন প্রসারণ হয়, আর সংকোচন প্রসারণের জন্য আমাদের কিছু ফিলামেন্ট লাগবে, কিছু টিবিউল লাগবে। তাহলে এগুলো হবে মাইক্রোটিবিউল আর মাইক্রোফিলামেন্ট। তাহলে সবগুলাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, তাহলে আমরা কিন্তু অপশন দেখেও অনেক কিছু বোঝার ট্রাই করব। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন, হরমোন কি? আমি অলওয়েজ একটা কথা বলি যে এই ওয়ার্ডটা আমি লিখে দেই, খুব কাজে দিবে। সেটা হচ্ছে প্রোটিন ক্যান বি হরমোন, প্রোটিন ক্যান বি এনজাইম। তার মানে প্রোটিন অলওয়েজ হরমোন অথবা এনজাইম রূপে থাকে। কোনো একটা ওয়ার্ডের শেষে যদি ইন থাকে, ওটা কিন্তু প্রোটিন নির্দেশ করে এবং ওই প্রোটিনটাই কিন্তু এনজাইম হতে পারে। আর কোনো একটা ওয়ার্ডের সাথে যদি এস থাকে, তাহলে ওটা কিন্তু এনজাইম নির্দেশ করে নর্মালি। তাহলে হরমোন কি বলতো? হরমোন হলো এক ধরনের প্রোটিন। এখন আমি জিনিসটাকে একটু টুইস্টেড করে দিচ্ছি, প্রোটিন হয়ে গেল। যদি অপশনে প্রোটিন না থাকতো, তাহলে বিকল্প অ্যান্সারটা কি হতে পারতো, এইটা তোমাকে জানতে হবে। সব হরমোনে প্রোটিন এক্সেপ্ট কি? এক্সেপ্ট সেক্স হরমোন। কি হরমোন? সেক্স হরমোন। এই সেক্স হরমোনগুলো স্টেরয়েড। কি হয় বলো তো? স্টেরয়েড। স্টেরয়েড হচ্ছে ভাইয়া লিপিড। তার মানে মনে রাখতে হবে প্রোটিন ছাড়াও লিপিডও অ্যান্সার হইতে পারে যদি সেটা সেক্স হরমোন হয়। কি হরমোন হয়? সেক্স হরমোন হয়। এন্ড সেক্স হরমোন কি? ছেলেদের ক্ষেত্রে টেস্টোস্টেরন, মেয়েদের ক্ষেত্রে ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, এগুলো হলো সেক্স হরমোন। তাহলে এইগুলা কিন্তু লিপিড বা স্টেরয়েড অ্যান্সার হবে। বুঝতে পারছো? এই এক্সেপশনটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। আসো আমরা নেক্সট জিনিসে চলে আসি, সেটা হচ্ছে এই যে দেখো, চোখের লেন্সে পরিমিত আলো প্রবেশ নিয়ন্ত্রণ করে। আমি একদম শুরুতে একটা সুন্দর একটা চোখ আঁকাইছিলাম এবং চোখের চারদিকে কিছু মাসেল দিছিলাম, বলছিলাম এটা একটা ইন্ট্রিনসিক মাসেল, সেটা ছিল আইরিশ, যার ভেতরে একটা ছিদ্র ছিল যেটার নাম ছিল পিউপিল। পিউপিল বড় হলে বেশি আলো, ছোট হলে কম আলো। তোমরা কি খেয়াল করছো, যখন তীব্র আলোর সামনে তোমাদেরকে দাঁড়াই দেওয়া হয়, তোমাদের চোখ ছোট হয়ে যায়। তার মানে কি? তোমার চোখ চাইতেছে কম আলো প্রবেশ করো। আবার যখন অন্ধকার, তখন চোখ খাড়া খাড়া করে তাকাও না, দাঁড়া দাঁড়া করে তাকাও না। তার মানে কি? তোমার চোখ চাইতেছে বেশি আলো প্রবেশ করো। তাহলে এই যে ছিদ্র দিয়ে প্রবেশ করলো সেটা পিউপিল, বাট এটাকে নিয়ন্ত্রণ করলো কে? আইরিশ। ওকে, এটাকে নিয়ন্ত্রণ করলো কে? আইরিশ। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেনে আসি, জীবদেহের সমন্বয়কারী অঙ্গতন্ত্র কোনটা? আচ্ছা, সমন্বয় কে করে বলো তো? হয় হরমোন করে, না হলে নার্ভ করে। ওকে, আমরা এই চ্যাপ্টার পড়তেছি মানে নার্ভাস সিস্টেম হবে। আবার হরমোন মানে এন্ডোক্রাইন, কারণ কি? অন্তঃক্ষরা গ্রন্থি। তাহলে হরমোন এবং নিউরন এই দুইটা মিলাই তো সমন্বয় করতেছে। তাহলে এ এবং বি দুইটাই অ্যান্সার। পরের প্রশ্ন, নিচের কোন স্নায়ুর উৎপত্তিস্থল মেডুলা অবলঙ্গাটা নয়? আচ্ছা, মেডুলা এটা কার পার্ট? পশ্চাৎ ব্রেনের পার্ট। মনে রাখবা প্রথম দুইটা তৈরি হয় ক্রেনিয়াল নার্ভ, ফার্স্ট দুইটা তৈরি হচ্ছে অগ্রবেনে, পরের দুইটা তৈরি হয় মধ্যবেনে, আর বাকি সব তৈরি হয় হলো পশ্চাৎ বেনে। বাকি সব তৈরি হয় কোথায়? পশ্চাৎ বেনে। ঠিক আছে, তাহলে প্রথম চারটা ক্রেনিয়াল নার্ভের যদি অপশনে পাই, তাহলে এটা মেডুলাতে তৈরি হবে না। এখন আমরা কিভাবে মনে রাখি? ক্রেনিয়াল নার্ভ 12টাকে O3, T2, আফাস, ভাই, এসএইচ, এটা দিয়ে মনে রাখি। তুমি অন্য কিছু দিয়ে মনে রাখতে পারো। প্রথমতে অকুলোমোটর, প্রথমতে হলো অপথ্যালমিক, পরেরটাতে অপটিক, তারপরেরটাতে অকুলোমোটর, তিনটে হলো ট্রক্লিয়ার আর ট্রাইজেমিনাল। এটার উপর আমার একটা সুন্দর ক্লাস আছে। ক্রেনিয়াল নার্ভের কোনো ইস্যু যদি তোমাদের থাকে, আই উইল সাজেস্ট মেডিওলজির ইউটিউব চ্যানেলে আমার প্লেলিস্ট থেকে ওই ক্লাসটা করে নাও। বিলিভ মি, জিএসটিতে আসে একটা কোশ্চেন তোমার বাদ যাবে না যদি তুমি ওই ক্লাসটা করো। আমি শর্টলি বলে দিচ্ছি, T1টা হচ্ছে ট্রক্লিয়ার। ওকে,
তাহলে এই যে অপটিক, অপথালমিক, অকুলোমোটর, ট্রক্লিয়ার, এর যে কোনো একটা থাকলে আমার অ্যান্সার হয়ে যাবে। দেখো ট্রক্লিয়ার আছে, এটা 4 নাম্বার, ক্রেনিয়াল না, তাহলে এটাই আমাদের অ্যান্সার। ওকে, আচ্ছা আমরা এখন নেক্সট কোয়েশ্চেনে চলে আসি। সেটা হচ্ছে মানব শরীরের কোন গ্রন্থি কর্ণপটকে ধুলাবালি থেকে রক্ষা করে? এটা হলো ফার্স্ট লাইন ডিফেন্স। এটা কি? ফার্স্ট লাইন ডিফেন্সের এক্সাম্পল। ওকে, এখন কানে কি থাকে বলো তো? কানে কি থাকবে? কর্ণপথ মানে কান, কানে থাকে হলো কানের খৈল। কি থাকে বলো তো? কানের খৈল। এই কানের খৈলের ইংলিশ নাম হলো ভাইয়া সিরুমেন। কি বলে? সিরুমেন। এই সিরুমেন গ্রন্থি থেকে, সিরুমেনাস গ্রন্থি থেকে সিরুমেন খরিত হয়, যেটা হচ্ছে কানকে হেফাজত করতেছে। তার মানে আমি বলতে পারি মানব শরীরের কর্ণপথকে ধুলাবালি থেকে রক্ষা করে কোনটা? এই সিরুমেন গ্রন্থি। বুঝতে পারছো? ওকে, নেক্সট কোয়েশ্চেনে আসে। মোটর নিউরনের দৈর্ঘ্য কতটুকু? এটার অ্যান্সার কি? এটা মুখস্থ ভাই। 1.37 মিটার। মানবদের সবচেয়ে লম্বা কোষ কোনটা? এই নিউরন, মোটর নিউরন তার এক্সাম্পল। ওকে, আচ্ছা পরের কোয়েশ্চেন। আচ্ছা পরের কোয়েশ্চেন বলতে গেলে আমরা কিন্তু অলরেডি চ্যাপ্টার 8টাকে কমপ্লিট করে ফেললাম। খেয়াল করো, চ্যাপ্টার 8-এর 4টা টপিক আছে, আমি তোমাদেরকে একটু শর্টলি বলে দিই। একটা হচ্ছে সময় ক্রেনিয়াল নার্ভ বা ব্রেন পড়বা, 2 নাম্বার হলো চোখ, 3 নাম্বারটা হলো আমাদের কান, 4 নাম্বারটা হলো হরমোন। বড় দাগে বললে দুইটা জিনিস তোমাদেরকে পড়াই লাগবে, একটা হলো ক্রেনিয়াল নার্ভ আর একটা হলো হরমোন। তো প্রথমে বলে দিই, এই দুইটার উপরে শর্ট করে আমার 2টা ভিডিও আছে, চাইলে দেখে আসতে পারো। একদম ফুললি কনসেপ্ট ক্লিয়ার হবে। কনসেপ্ট ক্লিয়ার থাকলে জাস্ট রিভিশন দিয়ে যাবা, আর যেগুলা পড়াইলাম সেগুলো যদি একটু ভালো করে বোঝো ইনশাল্লাহ হয়ে যাবে। তো চলো আমরা দেরি না করে পরের চ্যাপ্টারটা শুরু করি, চ্যাপ্টার 10 অর্থাৎ মানব ইমিউনিটি। তো মানব ইমিউনিটির আমাদের প্রথম কোশ্চেনটা হচ্ছে ন্যাচারাল ক্লিয়ার কোষ থেকে কোন হরমোন কোনটি নিঃসৃত হয়? এখন বলো তো, ন্যাচারাল ক্লিয়ার সেল মানে কি? প্রাকৃতিক মারণ কোষ না? প্রাকৃতিক মারণ কোষ। এখন প্রাকৃতিক মারণ কোষ থেকে কিছু উপাদান খরিত হয়, এর ভিতরে একটার নাম হলো পরফাইরিন। পরফাইরিন। একটার নাম হচ্ছে ভাইয়া গ্রানাইজাইন। আরেকটার নাম কি বলতো? সাইটোটক্সিন। টক্সিন, যেটা হলো সেলটাকে মারিয়ে দেয়। তাহলে এই জিনিসগুলা খরিত করে যে একটা সেলটাকে নষ্ট করে, এবং এটা হলো ফার্স্ট লাইন ডিফেন্সের এক্সাম্পল। ফার্স্ট লাইন ডিফেন্স। ওকে, এটা ফার্স্ট লাইন ডিফেন্সের এক্সাম্পল। ঠিক আছে, তো মনে রাখো এই যে পরফাইরিনটা আছে, তাহলে এর অ্যান্সার কি হবে? পরফাইরিন হবে। ঠিক আছে, ওকে আসো দ্বিতীয় কোশ্চেন। ব্যাকটেরিয়া ধ্বংসে অ্যান্টিবডিকে সহায়তা করে কোনটা? আচ্ছা বলো তো, সহায়তা করে তার মানে কি? সে হেল্প করতেছে, হেল্পিং। হেল্প কে করবে? কমপ্লিমেন্ট যে দেয়, তার মানে কমপ্লিমেন্টারি সেল। কমপ্লিমেন্টারি প্রোটিন বা সিস্টেম। এটা কয়টা প্রোটিন দিয়ে তৈরি হয়? 20টা প্রোটিন দিয়ে তৈরি একটা সিস্টেম, যেটা কিনা ব্যাকটেরিয়া ধ্বংসে কাকে হেল্প করতেছে? অ্যান্টিবডিকে হেল্প করতেছে। ওকে, তাহলে কমপ্লিমেন্টারি সিস্টেম আমাদের অ্যান্সার। পরের কোশ্চেন, কোন ধরনের রক্তকণিকা অ্যান্টিবডি তৈরি করে? ভাই এই জিনিসটা আমি তোমাদেরকে একটু ডিটেলে বোঝাবো, যাতে তোমরা একটু ভালো করে বোঝো। দেখো খুব ভালো মতো বুঝবা এটা। মানব দেহের যতগুলা ব্লাড ভেসেলের ব্লাড সেল আছে, সবগুলা তৈরি হয় হলো অস্থিমজ্জায়। কোথায় তৈরি হয়? অস্থিমজ্জায়। কি বললাম? অস্থিমজ্জায়। অস্থিমজ্জা। অস্থিমজ্জা একটা সেল থাকে, এটার নাম হলো হিমোপয়েটিক স্টেম সেল। এই স্টেম সেলটা কি করে? সব ধরনের রক্তকণিকা তৈরি করে। তাহলে ডাব্লিউবিসিও তো একটা রক্তকণিকা, শ্বেত রক্তকণিকাও তৈরি করবে। শ্বেত রক্তকণিকার ভেতরে একটা রক্তকণিকা আছে, সেটা হলো লিম্ফোসাইট। লিম্ফোসাইট, তাহলে এই লিম্ফোসাইটও তৈরি করবে। এখন এই লিম্ফোসাইটটা কোথায় তৈরি হলো বলো তো? অস্থিমজ্জায় তৈরি হলো। এখন অস্থিমজ্জায় তৈরি হওয়ার পরে এই লিম্ফোসাইট যদি অস্থিমজ্জায় গিয়ে ম্যাচিউর হয়, তখন ওই লিম্ফোসাইটের নাম হয়ে যায় বি লিম্ফোসাইট। কি বলবো?
লিম্ফোসাইট, বি মানে বোন মেরু। এখন ওই লিম্ফোসাইট যদি একটা অর্গান আছে যার নাম হলো থাইমাস, এই থাইমাসে যদি যাইয়া ম্যাচিউর হয়ে আসে তখন তাকে আমরা বলবো হলো টি লিম্ফোসাইট। তাহলে আমরা যে জিনিসটা ভুল করি যে লিম্ফোসাইট তৈরি হয় কোথায়, তখন কিন্তু অ্যান্সার হবে ভাইয়া অস্থিমজ্জা। এরপরে দুইটা ভাগ আছে, সে যদি ম্যাচিউর হয়, এই হলো ইমম্যাচিউর, বাট এইটা কিন্তু ম্যাচিউর, এরা কিন্তু ম্যাচিউর, এও ম্যাচিউর এও ম্যাচিউর। তাহলে ম্যাচিউরেশন যদি বোন মেরুতেই হয় বি, যদি থাইমাসে হয় তাহলে টি লিম্ফোসাইট। এখন এই টি লিম্ফোসাইট কি হবে ইন ফিউচার, এখান থেকে মনে করো হেল্পার টি লিম্ফোসাইট হইতে পারে, এখান থেকে সাইটোটক্সিক টি লিম্ফোসাইট হইতে পারে, এখান থেকে মেমোরি টি লিম্ফোসাইট হইতে পারে। বাট এখান থেকে কখনোই অ্যান্টিবডি তৈরি হবে না, অ্যান্টিবডি কিন্তু কখনোই হবে না, বাকি কিন্তু সবগুলাই হবে, এটা মাথায় রেখো। ওকে, একইভাবে এই যে বি লিম্ফোসাইট তৈরি হলো, এইটা যখন রক্তে চলে আসবে, প্লাজমাতে চলে আসবে, তখন বিটা হয়ে যাবে পি বা প্লাজমা সেল হয়ে যাবে। তাহলে প্লাজমা সেলটাই অ্যাকচুয়ালি বি লিম্ফোসাইট, কখন, যখন সে রক্তে চলে আসতেছে। এবং এখান থেকে ইন ফিউচার তৈরি হবে হচ্ছে অ্যান্টিবডি। কি তৈরি হবে? অ্যান্টিবডি। তাহলে অ্যান্টিবডি কোথা থেকে তৈরি হয়? প্লাজমা সেল অপশনে নাই, বি লিম্ফোসাইট অপশনে নাই, লিম্ফোসাইট। বুঝতে পারছো? আরেকটা জিনিস তৈরি হয় মেমোরি সেল। তাহলে মেমোরি সেল কিন্তু দুইজনেই তৈরি করতেছে। হ্যাঁ, তো এই জিনিসটা কি তোমরা ধরতে পারছো ভাইয়া? এইটা হলো এই চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। এইটা যদি বুঝো, এই জিনিসটা কিছুই না, ডাল ভাত। দেখো অ্যান্টিবডি তৈরি করে, এই দেখো লিম্ফোসাইট হয়ে গেছে না? আচ্ছা দেখো, আমরা নেক্সট জিনিসে চলে আসি। ভাইরাসের আক্রমণে দেহে কোনটা তৈরি হয়? দেখো তো, ভাইরাস বানান করো, VIRUS। দেখো তো 2 নম্বর ওয়ার্ডটা কি? আই ফর ইন্টারফেরন। আমি এটা কেন লিখলাম জানো? ব্যাকটেরিয়া বানান করো তো, BAC, ব্যাকটেরিয়া। 2 নম্বর ওয়ার্ডটা কি দেখো তো? 2 নম্বর ওয়ার্ডে এ না, তাহলে ব্যাকটেরিয়ার এগেইনস্টে কাজ করে অ্যান্টিবায়োটিক। তাহলে দ্বিতীয় ওয়ার্ড থেকে আমরা কিন্তু ধরে ফেলতে পারি। হয়ে গেছে। তাহলে ভাইরাসের আক্রমণ থেকে দেহকে প্রতিরক্ষা দেয় ইন্টারফেরন। ওকে, পরের প্রশ্ন, অ্যান্টিবডি উৎপন্ন হয়, খেয়াল করছো? আবার অ্যান্টিবডি, খেয়াল করো তো কি আছে? প্লাজমা, আমি প্রথমে বলছি প্লাজমা সেল আছে, এই যে দেখো প্লাজমা কোষ থেকে। আমি আর টাকা বই নাই ভাই, সঠিক। আর বলছিলাম টি লিম্ফোসাইট কিন্তু করে না, লিম্ফোসাইট করে কিন্তু টি লিম্ফোসাইট করে না। ভালো করে বুঝলে এটা ডায়াল ভাট ভাইয়া। ওকে, নেক্সট কোয়েশ্চেন, ইমিউনিটি তন্ত্রের সুরক্ষা দেয় কে? আচ্ছা, তোমাদেরকে আমি গত ক্লাসে একটা কথা বলছিলাম যে প্রত্যেকটা প্লাজমা প্রোটিন তৈরি হয় হচ্ছে লিভারে, এক্সেপ্ট গামা গ্লোবিউলিন যেটা তৈরি হয় রক্তরসে প্লাজমা সেল অ্যান্টিবডি কনভার্ট হয়, এবং গামা গ্লোবিউলিন ইজ এ অ্যান্টিবডি। তাহলে গামা গ্লোবিউলিনটা কি? এটা কি একটা অ্যান্টিবডি। তাহলে গামা গ্লোবিউলিন যদি একটা অ্যান্টিবডি হয়, তাহলে এটা আমাদের দেহে কি করবে? প্রতিরক্ষা করবে না? তাহলে আমরা বলতে পারি না ইমিউনিটি তন্ত্রের সুরক্ষা দেয় গ্লোবিউলিন। তাহলে কোনো একটা প্লাজমা প্রোটিন যদি ইমিউনিটি তন্ত্রে হেল্প করে, তাহলে সেটা কি হবে? গামা গ্লোবিউলিন। এই গামা কি এইভাবে হয়? হ্যাঁ ঠিক আছে, গামা গ্লোবিউলিন। বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। নেক্সট কোয়েশ্চেন, কোনটি মানবদেহের প্রথম প্রতিরক্ষার স্তর? হ্যাঁ, মারাত্মক ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তোমাকে 3টা প্রতিরক্ষা স্তরের যে কোনো 2টা মনে রাখতে হবে। তা আমি কি করি জানো? একটু বুদ্ধি কাটাই। সবসময় এমন হলে 2টা পড়ি, একটা পড়ি না।
আমি দ্বিতীয় এবং তৃতীয় প্রতিরক্ষাটা পড়ি, কারণ এখানে আচ্ছা এখানেই হবে। দ্বিতীয় তৃতীয় প্রতিরক্ষা এই জন্যই পড়ি কারণ এখানে উদাহরণ কম আছে। তো দ্বিতীয় প্রতিরক্ষা কি কি আমি মনে রাখতাম পিকনিক ফিভার দিয়ে। পিকনিক ফিভার দিয়ে দেখো কি কি, এই যে পিতে হলো ফ্যাগোসাইটোসিস, এই যে দেখো চলে আসছে। আইতে হলো ইন্টারফেরন, এই যে দেখো চলে আসছে। তারপরে সিতে হলো কমপ্লিমেন্টারি সেল, দেখো প্রথম তিনটা থেকেই চলে আসছে। ফিভার বাকি আছে, যাই হোক জ্বর বাকি আছে। তৃতীয় প্রতিরক্ষাটাও একটু শিখে রাখো। তৃতীয় প্রতিরক্ষাটা আমি মনে রাখতাম টেবিল ল্যাম্প দিয়ে, LAM। কোনটাতে কি দেখো, এই যে এম এ হলো মেমোরি সেল, মেমোরি সেল। এতে হলো অ্যান্টিবডি, আর হচ্ছে এল এ হলো লিম্ফোসাইট। এই তিনটা যদি মনে রাখতে পারো তাহলে আমাদের তৃতীয় শেষ দ্বিতীয় শেষ, তাহলে বাকি যেটা থাকে সেটাই কি হয়, প্রথম হয়। তাহলে সিরুমেন গ্রন্থিটা কি হবে, প্রথম প্রতিরক্ষা হবে। ওকে, আসো পরবর্তী কোয়েশ্চেনে আমরা কি পাচ্ছি, এই পরবর্তী কোয়েশ্চেনে পাচ্ছি সাউন্ড ঠিক আছে, হ্যাঁ, মাস্ট কোষ নিঃসৃত করে। আচ্ছা মাস্ট কোষ এটা কি বলো তো, এটা একটা সেল, এটা তোমরা কি বলবো, ব্যাসোফিল সেলের মতো, ব্যাসোফিল। ওকে, মাস্ট কোষ থেকে খরিত হয়ে হচ্ছে লিউকোট্রায়েন্স, আরেকটা জিনিস খরিত হয় হিস্টামিন, হিস্টামিন। এরা কি করে, অ্যালার্জি প্রতিরোধ করে, অ্যালার্জির এগেনস্টে কাজ করে থাকে। ওকে, তাহলে এই যে মাস্ট কোষ থেকে কি নিঃসৃত হচ্ছে, লিউকোট্রায়েন্স, C4 এবং হিস্টামিন। তাহলে আমাদের অ্যান্সার কিন্তু এটাই হবে। ওকে, আসো ভুল অ্যান্সার আছে। কোন কোষটি দেহে অ্যান্টিবডি তৈরি নিয়ন্ত্রণ করে? আচ্ছা অ্যান্টিবডি, দেখছো অ্যান্টিবডি মানে এখন তুমি বলবা না লিম্ফোসাইট ভাইয়া, আমি অ্যান্টিবডির একদম কিন্তু অল ক্লিয়ার করে দিচ্ছি, এটা না পারলে কিন্তু মাইর দিব। আসো, নিম্নের কোন কোষটি ক্যান্সার কোষের সাথে যুক্ত হয়ে জীবাণু ধ্বংস করে? আচ্ছা বলো তো, ক্যান্সার কোষের সাথে যুক্ত হয়ে জীবাণু ধ্বংস করবে, এই ধ্বংস করাটা ক্যান্সার কোষ কিন্তু যেখানে সেখানে ছড়াই পড়ে, তাহলে এই ধ্বংস করাটাও কিন্তু যেখানে সেখানে হইতে হবে। আমরা একটা সেল পড়ছি না, ন্যাচারাল কিলার সেল, এ কি যেখানে সেখানে কাজ করে, পরফাইনিন, গ্রায়োনাইজামিন, সাইটোটক্সিন ক্ষরণ করে সেলকে মাইরে দেয়। তাহলে এইটাই কিন্তু আমাদের অ্যান্সার হবে, বুঝতে পারছো? হেল্পার টেলপার না, অ্যান্সার ভুল দেওয়া আছে, অ্যান্সার কিন্তু এটা হবে। যাই হোক, পরের কোশ্চেন, এইচআইভি ভাইরাস কোন রক্তকণিকাকে ধ্বংস করে? তুমি যদি রিডিং ভালো করে পড়ো চ্যাপ্টার 9 মানব প্রজনন, CD4 বলে একটা কথা আছে, CD4+, এটাকে বলা হয় হেল্পার টি কোষ, হেল্পার টি কোষ, টি সেল, তার মানে কি টি লিম্ফোসাইটকে এটা ধ্বংস করে দেয়। ওকে, আসো আমরা নেক্সটটাতে চলে যাই, সেটা হচ্ছে হ্যাপাটাইটিস বি এর প্রতিরোধে কল্পে একজন ব্যক্তিকে সর্বমোট কতটি ভ্যাকসিন নেওয়া লাগবে এবং বুস্টার ডোজ নিতে হবে? তো হ্যাপাটাইটিস বি এটা কোথায় আছে জানো, এটা তোমাদের চ্যাপ্টার 10-এর লাস্টে একটা ছক আছে, ওই ছকে ভ্যাকসিনের ভিতরে দেওয়া আছে কয়টা টিকা আর কয়টা বুস্টার ডোজ নিতে হবে। মেইনলি 3টা টিকা নিতে হয় এবং একটা বুস্টার ডোজ নিতে হয়। তাহলে কয়টা হয়ে গেল টোটালি? 4টা। তাহলে আমরা কয়টা নিব টোটাল? 4টা। জন্মের পর পর এটা নিয়ে নিতে হয়, পরে নিলে পরেও নিতে পারো, আর যেমন আমি পরে নিয়েছিলাম, সমস্যা হয়নি আল্লাহর রহমতে। আচ্ছা পরের প্রশ্ন, নিম্নের কোনটি বিটা কোষের প্রকারভেদ নয়? এই বিটা কোষ মানে বি লিম্ফোসাইটকে ইন্ডিকেট করছে। তুমি যদি একটু ভালো করে দেখতে, আমি বি লিম্ফোসাইটের ভিতরে প্লাজমা কোষ করছিলাম, মেমোরি বলছি, আরেকটা বলছিলাম হচ্ছে অ্যান্টিবডি। এখন বলো তো, অ্যান্টিবডি থেকে মেমোরি তৈরি করার জন্য আমাকে বিভাজন হইতে হবে না? তাহলে একটা সেলের নাম বিভাজনশীল সেলও বলতে পারি, বিভাজনশীল বি কোষ, তাই না? তাহলে এখন মিলাও তো, এখানে প্লাজমা কোষ, স্মৃতি মেমোরি কোষ, বিভাজনশীল কোষ, বাট দমনকারী বিটা লিম্ফোসাইট আমাদের কিন্তু থাকে না। এটা কোথায় থাকে? টিতে থাকে, সাইটোটক্সিক বা দমনকারী। ওকে, আসো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। নিম্নের কোনটি অর্জিত অনুক্রম্যতার বৈশিষ্ট্য নয়? আচ্ছা বলো তো, অর্জিত অনুক্রম্যতা মানে থার্ড লাইন ডিফেন্স, থার্ড লাইন
ডিফেন্স। থার্ড লাইন ডিফেন্সে আমরা উদাহরণ পড়ছি টেবিল ল্যাম্প দিয়ে। এম ফর মেমোরি সেল, এই যে মেমোরিতে সাদা প্রদান করা, সঠিক। এ ফর অ্যান্টিবডি, অ্যান্টিবডি রক্তে দ্রবীভূত উপাদান, সঠিক। এল ফর হলো লিম্ফোসাইট, লিম্ফোসাইট লিম্ফোসাইট, আইদার টি আইদার বি, তাহলে এটাও কিন্তু সঠিক। তাহলে আমরা তিনটাই যদি সঠিক হয় তাহলে পরেরটাই ভুল, আমরা দেখবও না, হয়ে গেছে। আমরা কিন্তু এইভাবে করতে পারি। মিজলস ভ্যাকসিন দেওয়া হয়। আচ্ছা বলো তো মিজলস মানে কি? মিজলস মানে হাম রোগ। এই হাম রোগের ভ্যাকসিন এটা ওই চ্যাপ্টারের লাস্টে আছে, 9 মাসের সময়ে দেওয়া হয়। কত? 9 মাস বয়স। ওকে, আসুন আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। প্লাজমা কোষের উৎপত্তি কোথায়? দেখছো, প্লাজমা কোষের উৎপত্তি কোথায়? উৎপত্তি বলছে কোন কোষ? প্লাজমা কোষ, নট বি লিম্ফোসাইট। যদি বি লিম্ফোসাইট বলতো তাহলে হয়তো কিন্তু অস্থিমজ্জা। কোথায় হইতো? অস্থিমজ্জা। কিন্তু যখনই বলছে প্লাজমা কোষ তখনই কিন্তু হয়ে যাবে। আচ্ছা এখানে কিন্তু অন্য কোনো অপশন নাই, তাহলে আমাদের অস্থিমজ্জা অ্যান্সার হবে। ওকে, রক্তরসও কিন্তু অ্যান্সার হইতে পারতো। আচ্ছা তাহলে আমরা কিন্তু দেখবই না, আমাদের মনে রাখতে হবে একটা জিনিস, এই যে হিমোপয়েটিক স্টেম সেল বলছিলাম, সব কিছুর উদ্ভাবক বা সব কিছু এখান থেকে তৈরি হচ্ছে, তাহলে প্লাজমা কোষও ওইখান থেকেই তৈরি হবে। ওকে, আচ্ছা আচ্ছা পরের কোশ্চেনটা অনেক মজার। বলছে নিচের কোনটি এপিসি নয়? এপিসি কি বলতো? অ্যান্টিজেন, পিতে হলো প্রেজেন্টিং সেল। এই এপিসির উদাহরণ মনে রাখবা, এম বি দেন, এটা দিয়ে মনে রাখবা। এই দেতে হলো ডেন্ড্রোসাইট, বিতে হলো বি কোষ, এম এ হলো মনো ম্যাক্রোফেজ। তাহলে এটাও হয়, এটাও হয়, এটাও হয়, তাহলে এটা বাদ, তো তোমাকে বাদ দেওয়া শিখতে হবে, তাহলে হয়ে যাবে ইনশাল্লাহ। পরের কোশ্চেন, মানুষের সহজাত প্রতিরক্ষা মানে কি? ফার্স্ট লাইন ডিফেন্স অ্যান্ড সেকেন্ড লাইন ডিফেন্স। প্রধান কোষ কোনটা? মানুষের ফার্স্ট লাইন এবং সেকেন্ড লাইন, তাহলে প্রধান কোষ কোনটা? তাহলে এখন আমি খুঁজি থার্ড লাইন ডিফেন্সে কি কি ছিল? এল এ এম ছিল না? তাহলে দেখো তো, এল এ লিম্ফোসাইট, এই যে দেখো দুটা লিম্ফোসাইট, তাহলে এটা তো আগেই বাদ, কারণ এটা থার্ড লাইন ডিফেন্স। তারপরে দেখো তো কিলার সেল আর কমপ্লিমেন্টারি সেল, এই যে কোনো একটা হবে। এখন যখনই সহজাত বলছে তাহলে আমরা প্রথমে বলবো ফার্স্ট লাইন ডিফেন্স, আর ফার্স্ট লাইন ডিফেন্স মানেই হচ্ছে ভাইয়া ন্যাচারাল কিলার সেল। তাহলে এনকে সেল বা কিলার সেল হবে কি আমাদের সঠিক অ্যান্সার। বুঝতে পারছো? আচ্ছা আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। লিম্ফোসাইটের উৎপত্তি স্থল কোনটা? যে কোনো সেল ভাইয়া, যে কোনো সেল, দুনিয়ার যত রক্তকণিকা আছে এর উৎপত্তি স্থল হবে কিন্তু অস্থিমজ্জা। কি হবে? অস্থিমজ্জা। ওকে, আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে আসি। প্রত্যেকটি অ্যান্টিবডিতে কতটি আন্তঃশৃঙ্খল ডাইসালফাইড বন্ধন থাকে? এটা কিন্তু বুঝতে হবে। অ্যান্টিবডির স্ট্রাকচার তাহলে তোমাকে এখন জানা লাগবে। তো চলো আমরা একটা অ্যান্টিবডির স্ট্রাকচার দেখে আসি। এই যে দেখো, একটা অ্যান্টিবডি দেখতে এমন হয়, শিখে রাখ, ভালো হবে কিন্তু তোমাদের জন্য। এই যে একটা অ্যান্টিবডি, আর এরা কিভাবে যুক্ত থাকে দেখো, এই যে দেখো, খেয়াল করছো? এই জিনিসগুলা হলো এক একটা বন্ধন, ডাই সালফাইড বন্ড। কয়টা আছে বলো তো? একটা, দুইটা, তিনটা, তিনটা। আমরা তো খালি এটাই পড়বো না, আমরা আরো জিনিস দেখব। এইটা হচ্ছে ভারী শিকল, এটাকে কি বলে? ভারী শিকল বলে। আর এটাকে বলে হালকা শিকল, হালকা শিকল। এরপরে এইটাকে বলে স্থায়ী এরিয়া, নিচের দিকের অংশটাকে বলে স্থায়ী অঞ্চল, আর উপরের দিকের অংশটাকে বলে পরিবর্তনশীল অংশ বা ভেরিয়েবল, পরিবর্তনশীল অংশ। ওকে, এরপরে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এই জায়গাটা এসে একটা অ্যান্টিজেন বসে, এই জায়গাটা এসে কি বসে? অ্যান্টিজেন। অ্যান্টিজেনটা উপরে বসলো না, এই জন্য এটাকে বলে অ্যাপিটপ। এটাকে কি বলে? অ্যাপিটপ। আর আমরা যেটা পড়তেছি সেটা হলো অ্যান্টিবডি।
অ্যান্টিবডিটাকে বলা হয় প্যারাটপ। প্যারাটপ। এখন এইটা আমরা তালা চাবি মতবাদ দিয়ে মনে রাখি। তালা চাবি, আমি পরীক্ষার হলে ভুলে যাইতাম যে তালা কোনটা আর চাবি কোনটা। আচ্ছা বলো তো, অ্যান্টিজেন আগে আসে না অ্যান্টিবডি? তোমার শরীরে অসুস্থ হইলেই তো অ্যান্টিবডি তৈরি হয়, তাহলে অসুস্থতার জন্য দায়ী হলো অ্যান্টিজেন, তাহলে অ্যান্টিজেনটা আগে আসলো। এখন বলো, তুমি আগে তালা লাগাও না চাবি দিয়ে তালা খোলো? আগে লাগাও তারপরে না খুলো, তাই না? তাহলে আগে কোনটা? তালা, হ্যাঁ, পরে হলো চাবি। তাহলে মনে রাখবা যে আগে হচ্ছে তালা, তাহলে তালা হলো অ্যান্টিজেন বা এপিটপ, আর চাবি হলো অ্যান্টিবডি বা প্যারাটপ। ওকে, তাহলে তালা চাবি মতবাদ আমি শিখে ফেললাম। তাহলে আমি কিন্তু একটা অ্যান্টিবডির ফুল হিস্ট্রি তোমাকে বললাম, অ্যান্টিবডির প্রকারভেদটা তুমি চাইলে আমার ক্লাস থেকে দেখে আসতে পারো। এখন আমরা পড়াতে ফিরে আসি। এই যে দেখো, অ্যান্টিবডিতে কতটা ডাইসালফাইড বন্ড থাকে? অ্যান্সার হবে 3টা। আমরা কিন্তু পড়ে ফেলছি। এখন আসো নেক্সট কোশ্চেন, কোনটি অ্যান্টিবডির নেতিবাচক ভূমিকা রয়েছে মানব শরীরে? আচ্ছা একটু বলে দিই, মানব শরীরে ইমিউনোগ্লোবিলিন 5টা থাকে, GAMED, এটাতে আমরা মনে রাখি। এর ভিতরে যেটা DE, এটা কিন্তু অ্যালার্জির জন্য দায়ী। অ্যালার্জি, তাহলে অ্যালার্জি তো খারাপ জিনিস, যেহেতু এটা খারাপ জিনিস তাহলে এইটাই হলো আমাদের অ্যান্সার, যেটা বলছে নেতিবাচক ভূমিকা, তাহলে ইমিউনোগ্লোবিলিন হবে অ্যান্সার। ওকে, আসো আমরা নেক্সট কোয়েশ্চনে যাই। কি বলছে যে কোন প্রজাতির উদ্ভিদ এর নির্যাস থেকে এইডস রোগের ভ্যাকসিন উদ্ভাবন করা হয়েছে? এটা রিডিং না পড়লে আসলে পারা যাবে না। তো এইডস রোগটা একটা মারণঘাতী রোগ, একবার যার হয়েছে তার কি বলবো, মৃত্যু ছাড়া আর কোনো মানে কিওরনেস নাই। বিজ্ঞানীরা ট্রাই করতেছে এটার কিওরনেস বের করার জন্য। তো এখানে দেখো চেস্টারনাট বা চেরি বা হর্তকি সবগুলো ঔষধি উদ্ভিদ, বাট স্ট্রবেরি একটা স্পেশাল উদ্ভিদ যেটার প্রোটিন দেখতেছে হয়তো এইডসকে মানে কি করতে পারে, বাধা সৃষ্টি করতে পারে, এই জন্য স্ট্রবেরি থেকে তৈরি করা ট্রাই করা হচ্ছে। এবং মনে রাখবা এই প্রসেসটার নামই হলো বায়োটেকনোলজি। বায়োটেকনোলজি, এই প্রসেসে তৈরি করা ট্রাই করা হচ্ছে। তো এটা একটু মুখস্থ। ওকে, এটা মুখস্থের জিনিস, মুখস্থ করতে রিডিং করতে হবে একটু। গর্ভাবস্থায় আমরা অতিক্রম করে ভ্রূণের দেহে কোন অ্যান্টিবডি প্রবেশ করে? চলো আমরা যেগুলো অ্যান্টিবডি দেওয়া আছে সেগুলো একটু জিনিসগুলো জেনে আসি। তো কিভাবে মনে রাখতাম জানো আমি? এই যে দেখো, জি আছে, জিতে গর্ভ, জিতে গর্ভ, জিতে গৌণ সারা, তাহলে গৌণ সারা এবং গর্ভ এই গুলাতে ইমিউনোগ্লোবিলিন জি কাজ করে। এরপরে দেখো এম এ মুখ্য, মুখ্য সারা প্লাস এ বিও ব্লাড গ্রুপ এটার অন্তর্ভুক্ত। ওকে, আর এতে হচ্ছে আমরা দেখো তো ফার্স্ট লেটার কি? এ না? আমরা শিখি ABCD, তাহলে এ মানে হলো আমরা প্রথম খাই কি? মায়ের দুধ, তাহলে মায়ের দুধে কি থাকে? এ থাকে, মায়ের দুধ। ওকে, এবং ছত্রাকে থাকে। তাহলে দেখো তো গর্ভ অবস্থায় কোনটা গেল? জি, তাহলে গর্ভ অবস্থায় অতিক্রম করে কোনটা? জি হবে অ্যান্সার। ওকে, ডি এরও কাজ আছে, বি সেলকে হেল্প করতেছে, বাট অত ইম্পর্টেন্ট না, তাই বললাম না। এবার আসো পরবর্তী কোয়েশ্চেন। ভ্যাকসিনের কোনো প্রবলেম থাকলে আমার ভিডিওটা একটু দেখিও, হ্যাঁ, 5 মিনিটের ভিডিও, সব ভ্যাকসিন ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। খেয়াল করো, লাইভ অ্যাটেনিউটেড ভ্যাকসিন মানে কি বলো তো? এটা হলো জীবনমৃত ভ্যাকসিন। জীবনমৃত, এই জীবনমৃত ভ্যাকসিনটা কাজ কি মানে হিসেবে কাজ করে না কোনটা? শোনো, মাঝে মাঝে না বুদ্ধি কাটাইতে হয়। কেমন? যে ধরো এই যে এটার এক্সাম্পল নয় কোনটা, তাহলে যেটা এটার এক্সাম্পল না সেটা আরেকটার এক্সাম্পল। তো আমি কি করি, যে 7টা জোরে উদাহরণ থাকে আমি 6টা পড়ি, 7 নাম্বারটার পড়ি না। ঠিক একইভাবে লাইভ অ্যাটেনিউটেড ভ্যাকসিন এটার এক্সাম্পল এতগুলা আমি পড়ি না, বাকিগুলারটা পড়ছি। তো বাকিগুলোর ভিতরে একটা ভ্যাকসিনের এক্সাম্পল, একটা ভ্যাকসিন ছিল টক্সয়েড। কি ছিল? টক্সয়েড, টক্সয়েড ভ্যাকসিন। ওকে, এই টক্সয়েডের প্রথম ওয়ার্ড হলো টি, পরের ওয়ার্ড হলো লাস্টের ওয়ার্ড ডি। টিতে হলো টিটেনাস আর দিতে হলো ডিপথেরিয়া। ওকে, এই টিটেনাস আর ডিপথেরিয়া এই দুইটা ভ্যাকসিন টক্সয়েড ভ্যাকসিনের এক্সাম্পল। দেখো তো টিটেনাস আছে না, তাহলে এইটাই তো হচ্ছে অ্যাটেনিউটেড ভ্যাকসিন হবে না, তাহলে এটাই আমাদের অ্যান্সার অ্যাকচুয়ালি, বাকিগুলো হবে। এইভাবে কিন্তু তোমাকে ভাবতে হবে। ওকে, আসো নেক্সট কোয়েশ্চেনে চলে আসি। রোগ জীবাণু আমাদের দেহের প্রতিরক্ষা ব্যবস্থার সাথে পরিচয় করিয়ে দেওয়ার পদ্ধতি হচ্ছে কোনটা? এই যে তুমি সুস্থ আছো,
তোমার কিছু মনে হয়? মনে হয় না। অসুস্থ হয়ে যাও, দেখবা যে কেমন কেমন লাগতেছে। তাহলে কি হচ্ছে, এই রোগ জীবাণুকে আমাদের প্রতিরক্ষা ব্যবস্থার সাথে পরিচয় হচ্ছে না, তখন এই কাজটা করেই তো অ্যান্টিবডি। তাহলে এই রোগ জীবাণুটা কারা? অ্যান্টিজেন। আর এই অ্যান্টিজেন আসলে কি অ্যাক্টিভ হচ্ছে? অ্যান্টিবডি। এটাই তো পরিচয় করে দেয় আমাদের বডিটাকে, সজাগ করে দিচ্ছে, প্রতিরোধ তৈরি করতেছে। তাহলে অ্যান্টিবডি অ্যাকচুয়ালি প্রতিরোধ তৈরি করে কার এগেনস্টে? প্রতিরোধ না, এটাকে আমরা প্রতিকার বলি আসলে। প্রতিকার তৈরি করে কার এগেনস্টে? অ্যান্টিজেনের এগেনস্টে। অ্যান্টিজেন না আসলে কিন্তু অ্যান্টিবডি হবে না, হবে সেকেন্ডারি, ওই যে বি লিম্ফোসাইট এগুলো থাকে। আচ্ছা, পরে আসো, ল্যাকটো পারঅক্সিডেজের উৎস কি? ল্যাকটোজ কথাটা পাইলেই ভাইয়া চোখ কান বন্ধ করে দুধ। কি? দুধ, শেষ। ল্যাকটোজ এরকম ল্যাকটিয়াল অ্যাসিড এগুলো পাইলে দুধ এবং দই অ্যান্সার হয়। এই যে লাইসোজাইম, এটা আমি আগের ভিডিওতেই বা আগের ক্লাসে আমি বলছিলাম, লাইসোজাইম 3টা জায়গায় পাওয়া যায়: লালা, চোখের রস, চোখের পানি, আর ভ্যাজাইনা। তো এখানে দেখো এই যে অশ্রু এবং লালা এই দুটা আছে, তাহলে এটাই আমাদের অ্যান্সার হবে। আমরা হুম লাস্ট কোশ্চেনে চলে আসছে। কি বলছে, নিম্নের কোন তথ্যটি ইন্টারফেরনের জন্য সঠিক? আচ্ছা বলো তো, ইন্টারফেরন এটা কি করবে? ভাইরাসের এগেনস্টে কাজ করবে। এখন ভাইরাস কি করে বলো তো? ভাইরাসগুলা ক্যান্সারের জন্য দায়ী হয়ে থাকে। তাহলে এইটা কি করবে? ইন্টারফেরন যখন কাজ করবে তখন ক্যান্সার হইতে দিবে না, তাহলে ক্যান্সার কোষকে সে ধ্বংসও করবে। এর কাজই হলো দুইটা, ভাইরাস এবং ক্যান্সার কোষকে ধ্বংস করা। ওকে ওকে, ঠিক আছে। তাহলে এইটা দিয়ে কিন্তু আমাদের চ্যাপ্টার 10ও শেষ হলো। চ্যাপ্টার 10-এর মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো বললে আমি বলবো যে আমাদের যে ডিফেন্স সিস্টেম আছে 3টা, ফার্স্ট সেকেন্ড থার্ড, ফার্স্ট এবং সেকেন্ড এবং থার্ড, এই 3টা। আমাদের অ্যান্টিবডির ক্লাসিফিকেশন এবং যে ভ্যাকসিনের ক্লাসিফিকেশন আছে এই চ্যাপ্টারের জন্য মাস্ট। আর তাছাড়া আমি কিন্তু অ্যান্টিবডির ব্যাপারে একটা হিউজ আইডিয়া তোমাদেরকে দিয়ে দিচ্ছি, ব্লাড সেলের একটা আইডিয়া দিয়ে দিছি। তো আর যদি কোনো কিছু সমস্যা থাকে আমি বলবো এই 3টা ক্লাস 5 মিনিটের আমার ক্লাসগুলো করানো আছে। তোমরা জাস্ট ইউটিউবে যাবা, গিয়ে মেডিলজি ইউটিউব চ্যানেল সার্চ দিলেই আমার প্লে লিস্টটা পেয়ে যাবা। প্লে লিস্টে গেলে তুমি দেখবা, তো ওখান থেকে কিন্তু তোমার যেই টপিকটাতে সমস্যা 5 মিনিটের ভিডিও দেখতে কিন্তু তোমার সময় লাগবে না, ইনশাল্লাহ দেখে ফেলতে পারো। আমি আবারও বলবো যে দেখো লাস্ট পর্যন্ত কতজন ক্লাস করছে, আসলে শেষ পর্যন্ত কিন্তু সবাই থাকতে পারে না। অর্থাৎ কনসিস্টেন্সিটা কিন্তু সবার থাকে না, কনসিস্টেন্সিটা অনেক বেশি ইম্পর্টেন্ট। মনে রাখো, এই যে অ্যাডমিশন ওয়ার, এটাতে সফলতার জন্য তোমার 2টা জিনিস লাগবে: অ্যাকিউরেসি অ্যান্ড টাইম ম্যানেজমেন্ট। এই 2টার কম্বিনেশন যে করতে পারে সেই কিন্তু ভালো করে। এখানে অনেকেই ক্লাসটা করবা যারা সেকেন্ড টাইম প্রিপারেশন নিবা। তো তোমরা যারা সেকেন্ড টাইম প্রিপারেশন নিবা তারা যদি গুচ্ছে একটা ভালো সিট পেয়ে যাও, তোমাদের জন্য কিন্তু ব্যাপারটা অনেক ইজিয়ার হবে, তাই না? তাই আমি বলবো লাস্ট পর্যন্ত লেগে থাকো, ইনশাল্লাহ ইনশাল্লাহ তোমরা কিন্তু ভালো কিছু করতে পারবা। তো তোমাদের জন্য দোয়া করি, আমার জন্য দোয়া রাখবা। তো সবিশেষে তোমাদের জন্য শুভকামনা করি। আশা করি তোমরা ভালো করবা। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।